আম্মু আব্বু বাজারে যেতে বললেন, আপনার থেকে বাজারের লিস্ট নিয়ে। ও আচ্ছা, দেখো কিচেনের বেসিনের উপরে লিস্টটা রাখা আছে এবং বাজারের ব্যাগও রাখা আছে। গিয়ে নিয়ে দ্রুত বাজারে যাবে এবং দ্রুত বাজারগুলো নিয়ে বাড়িতে ফিরে আসবে। এদিক ওদিকে কোথাও দাঁড়াবি না বলে দিলাম, সময়ের হাতে খুবই কম। এত তাড়াহুড়ো, কোনো স্পেশাল কেউ আসছে নাকি বাড়িতে? আম্মু আব্বু দেখলাম অনেক ব্যস্ত। হ্যাঁ বাবা, আমরা তোমার মতো তো ফ্রি সময় নিয়ে বসে থাকি না, আমাদের অনেক কাজ থাকে বুঝেছো। তোমার বাবার বিজনেস একটু সাহায্য করলেও তো পারো, তাও তো করো না, সারাদিন ঘরে বসেই থাকো, তাহলে ব্যস্ততার কি তুমি বুঝবে, তাই না? নীল তার মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার মা যে হাসি মুখে তাকে অপমান করে কথা শুনিয়ে গেল, এটা সে খুব ভালোভাবেই বুঝতে পারল। কিন্তু সে কি করবি, সে তো তার বাবার ব্যবসাতে হাত বাড়াতে চায় না। সে নিজের কিছু করতে চায়, নিজের পরিচয় নিজে তৈরি করতে চায়, যেন কেউ না বলতে পারে যে বাবার পরিচয়ে বেঁচে আছে। সে যদি তার বাবার ব্যবসাতে হাত লাগায় তাহলে তার যোগ্যতার প্রমাণ হবে কিভাবে? সে চায় নিজেকে প্রমাণ করতে। এর মাঝে হয়তো একটু সময় লাগবে, কিন্তু সে করবে। কিন্তু তার পরিবার তাকে বোঝে না, সে কি চাই, কেন চাই, কিসের জন্য চাই, এগুলো তার পরিবার কিছুই বোঝে না। তাকে শুধু অপমান করে। তাই নীল আর কোনো কথা না বলে মাথা নিচু করে কিচেনে চলে গেল এবং ব্যাগ আর লিস্টটা নিয়ে বাজারে চলে গেল। তার মায়ের লিখে দেওয়া লিস্টে প্রত্যেকটা বাজার সে খুব যত্ন সহকারে করে নিয়ে আসার সময় তার বাইকটা ব্যালেন্স হারিয়ে হঠাৎ করে একটা দামি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। গাড়ির সাথে ধাক্কা লাগতে গাড়িটা ব্রেক হয় এবং গাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসে একটা খুব সুন্দরী মেয়ে এবং এসে সে খুব তেজি আর ঝাঁঝালো গলায় নীলকে বকাবকি করতে থাকে। দেখে চলতে পারেন না? সাথে কি চোখ নাই? সামনে এত বড় একটা গাড়ি আসতেছে, দেখবেন। কোথা থেকে আছেন তো ভাঙ্গারি একটা বাইক নিয়ে? আপনার কোনো আইডিয়া আছে আমার এই গাড়ির দাম কত? তুলির বকাবকি করতে এখন বিরক্ত লাগছে, কারণ সে কখন থেকে বকেই চলেছে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি একদম শান্ত নীরব হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এরপর তুলি বিরক্ত হয়ে যখন একটা ঝাড়ি দেয়, ধমক দেয়, তখন হুট করে নীল মাথা তুলে আস্তে করে এবং নরম গলেই বলে, সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি, আপনি কিছু মনে করবেন না। আপনার যদি গাড়ির ক্ষতিপূরণ লাগে আমি ক্ষতিপূরণও দিতে রাজি আছি। হাউ ফানি! আপনি আমার গাড়ির ক্ষতিপূরণ দিবেন? আপনার কোনো আইডিয়া আছে গাড়ির দাম কত লক্ষ টাকা? কত টাকা ক্ষতিপূরণ আসতে পারে? কথায় আছে না, বামন হয়ে চাঁদের তুলনা করা? এটা হলো আপনার অবস্থা, বুঝেছেন? নীল এবার মনে মনে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা শোনালো, কারণ তার পরিবারও তাকে ছোট করে কথা শোনায় আর এখন রাস্তার মানুষও তাকে ছোট করে কথা শোনাচ্ছে। তাই সে নিজের উপরে হাসলো, চরমভাবে হাসলো। এরপর পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে তুলির হাতে ধরিয়ে নিজের বাইকটা তুলে নিয়ে চলে গেল। এদিকে তুলির এই অ্যাটিটিউড দেখে অনেকবার ডাকলো, কিন্তু নীল তুলির কোনো কথাই সাড়া দিল না। নীলের এই অ্যাটিটিউড দেখে তুলি এবার প্রচন্ড রেগে গেল। রাগে গজগজ করতে করতে সে তার গাড়ি নিয়ে চলে গেল। নীল বাড়িতে এসে বাজারে ব্যাগটা কিচেনে রেখে নিজের ঘরে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। এদিকে নীলের মা খুব তড়িঘড়ি করে রান্না শুরু করে দিয়েছেন। নীলের বাবা বারবার ড্রয়িং রুমে পায়চারি করতেছে। এদিকে নীলের ভাই আদিত্য আজকে তাড়াতাড়ি কলেজ থেকে চলে এসেছে। এমন সময় নীলের বাড়িতে একটা খুব দামি গাড়ি প্রবেশ করলো। নীলের বাবা হাসি মুখে গাড়ির দিকে এগিয়ে গেল এবং গাড়ির দরজা খুলতে একটা সুন্দরী মেয়ে বেরিয়ে এলো। মেয়েটাকে দেখে নীলের বাবা মুচকি হাসি দিয়ে মেয়েটাকে হালকা করে স্নেহ ভরা গলায় বলে উঠল, আরে মামনি, আসতে কোনো কষ্ট হয়নি তো? না আঙ্কেল, কোনো কষ্ট হয়নি, তবে আপনাদের বাড়ির সামনের মোড়টাতে একটু ঝামেলা হয়েছিল। এমন কথা শুনে আদিত্য এবং নীলের বাবা দুজনই বেশ উত্তেজিত হয়ে উঠলেন এবং তুলির দিকে তাকিয়ে তারা একই সাথে উৎকণ্ঠা নিয়ে জানতে চাইলেন কি হয়েছে। কি বলো, কি হয়েছিল? কি হয়েছে মা? কোনো সমস্যা হয়েছে কি তোমার? আঙ্কেল কি বলবো, রাস্তার এক অসভ্য ছেলে লক্কর ঝক্কর বাইক নিয়ে আমার গাড়িতে ধাক্কা দিয়েছে। গাড়ির যা ক্ষতি হয়েছে তার থেকে বড় কথা, ছেলেটার সাহস দেখে আমি অবাক। সে আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করাতে চেয়েছে।
নীলের বাবা আর আদিত্য তখন রাগে কাঁপছে। তারা ভাবতে পারছে না যে তাদের গেস্টের সাথে কেউ এমন সাহস দেখাতে পারে। ঠিক সেই মুহূর্তে নীল উপর থেকে সিঁড়ি দিয়ে নামছিল। নীলকে দেখা মাত্রই তুলি নিজের সিট থেকে লাফিয়ে উঠল। তার চোখ মুখ তখন প্রতিশোধের নেশায় লাল হয়ে আছে। নীলও থমকে দাঁড়িয়ে গেল যখন সে দেখলো তুলি তাদের ড্রয়িং রুমে বসে আছে। ড্রয়িং রুমের পরিবেশটা তখন টান টান উত্তেজনায় ভরা। আঙ্কেল, এই তো সেই ছেলে, এই সেই বেয়াদব যে রাস্তায় আমার গাড়ির 12টা বাজিয়েছে। নীল, তুমি এ কি করেছো? তুমি জানোই নি কে? আমি জানতাম না বাবা যে উনি আমাদের বাড়িতে আসবেন। নীলের কথা শেষ হতে না হতেই নীলের মা রান্নাঘর থেকে ছুটে এলেন। সবার চিৎকার আর তুলির অগ্নিশর্মার চেহারা দেখে তিনি হাহাকার করে উঠলেন। নীল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর তুলির ঠোঁটে তখন এক বাঁকা হাসি। সে মনে মনে ভাবছে এবার নীলকে দেখিয়ে দেবে রাজকীয় অপমান কাকে বলে। আরে নীল, ওখানে এভাবে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না আমাদের বাড়িতে কে এসেছে? মেহমানকে বসতে দেওয়ার ন্যূনতম সৌজন্যতা বোধ কি তোর নাই? আর আব্বু, ওর থেকে আর কি আশা করো? সারা দিন তো নিজের জগৎ নিয়ে পড়ে থাকে। তুলে আপু, আপনি প্লিজ বসুন। ওর ব্যবহারের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ও আসলে এমনই, সবসময় একটা ভাব নিয়ে থাকে। না না আদিত্য, ঠিক আছে। আমি জাস্ট শকড যে এই বাড়িতে এমন একজন মানুষ থাকতে পারে। আঙ্কেল, আপনাদের আতিথেয়তা আর ফ্যামিলি বন্ডিং দেখে তো আমি মুগ্ধ, কিন্তু আপনাদের এই ছেলেটা কি একটু আলাদা থাকে? ওরে মা, নীলের কথা আর বলিস না। ও হচ্ছে আমাদের বাড়ির এক বিস্ফোরা। সারাদিন কি সব ছাইপাশ লেখে আর কৃষিকাজ নিয়ে পড়ে থাকে। ওর জন্য আমাদের মান সম্মান সব ধরে মিশে যাচ্ছে। তুই বস মা, এই যে তোর জন্য স্পেশাল জাফরানের শরবত বানিয়েছে, এটা খেয়ে দেখ। ড্রয়িং রুমের পরিবেশটা তখন এক অদ্ভুত বৈপরীত্যে ভরা। একদিকে তুলির জন্য রাজকীয় আপ্যায়নে ধুম, অন্যদিকে ঘরে বড় ছেলে নীলের প্রতি সবার অবজ্ঞা। নীল এক কোণে অপরাধীর মতো দাঁড়িয়ে দেখছে তার আব্বু আম্মু তার ছোট ভাই কিভাবে একজন বাইরের মানুষের সামনে তাকে ছোট করছে। তুলি শরবতের গ্লাসে চুমুক দিল। তার চোখ বারবার নীলের দিকে যাচ্ছিল। সে কিছুতে মেলাতে পারছে না যে পরিবারটি তার জন্য এত কিছু করছে, তারা তাদের নিজেদের ছেলের সাথে এমন ব্যবহার কেন করছে। আব্বু, আমি আসলে বুঝতে পারিনি উনি আমাদের বাড়িতে আসার কথা ছিল। রাস্তায় যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চেয়েছি। চুপ কর, তোর ক্ষমা চাওয়া আর না চাওয়া সমান। তুই জানিস ও কে? ও হলো আমার সবচেয়ে কাছের বন্ধু, বাংলাদেশের নাম্বার 1 বিজনেসম্যান তুষার চৌধুরীর একমাত্র কন্যা তুলি চৌধুরী। ভাবা যায়, তুষার আঙ্কেলের মেয়ে আমাদের সামনে, আর ভাইয়া আপনি রাস্তার মাঝখানে ওনার সাথে সিন ক্রিয়েট করে এসেছেন। আব্বু, তুমি ঠিকই বলো, ভাইয়াকে দিয়েই বংশের নাম ডুববে। নীল, তোকে আগেই বলেছিলাম আমাদের এই নতুন মেগা প্রজেক্টে জয়েন করতে। তুষার আর আমি মিলে এই এলাকাতেই আমাদের সবথেকে বড় প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, আর তুলি এই প্রজেক্টের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাজ করবে। অথচ তোকে অফার করার পর তুই সাফ বারণ করে দিলি। তোর এই উদাসীনতা আর বেকারত্ব আমাকে সমাজের সামনে ছোট করছে। তুলিমা, ওইসব কথা থাক, তুই বল রান্নায় কি কি খাবি? আমি তোর জন্য ইলিশ মাছ আর কাচ্চি বিরিয়ানি বসিয়েছি, তোকে আজ পেট ভরে খেয়ে যেতে হবে। নীল, তুই কি এখনো দাঁড়িয়ে আছিস? বাজারে গিয়ে কি পনিরটাও নিয়ে আসবি না? মেহমান খাবেটা কি? আমি তো মাত্রই বাজার করে আনলাম আম্মু। লিস্টে যা ছিল সব তো আনলাম। লিস্টে যা ছিল তা তো সাধারণ মানুষের জন্য, তুলির জন্য তো স্পেশাল কিছু লাগবে না? যা বলছি তাই শোন তো। তরিতকে পনির আর কাজু বাদাম নিয়ে আয়। আর শোন, ফেরার পথে পেছনের দরজা দিয়ে আসবি, সামনে দিয়ে এসে মেহমানকে ডিস্টার্ব করবি না। নীলের বুকটা এক অজানা লব্ধ যন্ত্রণায় ফেটে যাচ্ছে। নিজের মাতাকে বলছে পেছনে দরজা দিয়ে আসতে। তুলি ড্যাব ড্যাব করে নীলের দিকে তাকিয়ে আছে। সে ভাবতে পারেনি এই রাজকীয় বাড়ির আড়ালে এমন একটা অন্ধকার অবহেলার গল্প লুকিয়ে আছে। নীল আর কোনো কথা না বলে মাথা নিচু করে বেরিয়ে গেল। আঙ্কেল আন্টি, আপনারা বোধহয় নীলকে একটু বেশি শাসন করেন। ও কি প্রজেক্টে কাজ করতে চায় না কেন? ও নাকি নিজের পরিচয় নিজেই গড়বে, কৃষি জমি নিয়ে পড়ে থাকে। ও নাকি বড় কৃষিবিদ হবে। আরে ভাই, চাষবাস করে কি আর স্ট্যাটাস বজায় রাখা যায়? আমাদের এই নতুন প্রজেক্টের এমডি হিসেবে ওকে চেয়েছিলাম, কিন্তু ও রিজেক্ট করে দিল। ওর এই অহেতুক ইগো আমাকে পাগল করে দিচ্ছে। আপু, বাদ দিন তোর কথা। আপনি বরং
আমাদের নতুন প্রজেক্টের ফাইলটা দেখুন। আমি আর আব্বু মিলে ডিজাইন করেছি। ওসব বেকার মানুষ নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার মানেই হয় না। ঠিক বলেছিস আদিত্য। শোন মা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। নীল ফিরে আসুক, ও তোকে খাবার বেড়ে দিতে আসবে। ও তো এইসব কাজের জন্যই উপযুক্ত। তুলি স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে একটা জেদ চেপে বসলো। এই পরিবারটা যতটা রাজকীয়, বাইরে থেকে ভেতরটা ততটাই ফাঁপা। আর নীল, তার শান্ত চোখের ভিতরে কিসের এত তেজ যে এত অপমানে পরশে চুপ করে থাকে? নীলকে বুঝতে হবে তাকে। এই অবহেলার পেছনে রহস্যটা কি তা খুঁজে বের করতে হবে। ড্রয়িং রুমে যখন হাসাহাসি আর আমোদের শব্দ বাজছে, তখন বাইরে বৃষ্টির মতো নীল তার চোখের জল মুছে আবার বাজারের দিকে পা বাড়ল। রাতের ডিনার শেষে তুলি ফ্রেশ হয়ে নিজের ঘরে চলে এলো। বিশাল বড় এই রাজকীয় বাড়িতে গেস্ট রুমটাও যেন কোনো 5 স্টার হোটেলের চেয়ে কম নয়। বিছানায় শুয়ে তুলি তার বাবার তুষার চৌধুরীর সাথে ফোনে কথা বলে সব জানলো এবং সকাল সকাল ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে পাখিটাকে তুলির ঘুম ভাঙলো। আজ থেকে তাকে প্রজেক্ট এরিয়াতে যেতে হবে, কারণ সে এই বিশাল প্রজেক্টের ম্যানেজিং ডিরেক্টর। দামি গাড়ি নিয়ে তুলি যখন প্রজেক্ট এরিয়ার দিকে যাচ্ছিল, তখন তার মাথায় শুধু কালকে সেই অপমানটা ঘুরছিল। নীল তাকে সবার সামনে টাকা দিয়ে ছোট করেছে, এই অপমানের শোধ তাকে নিতেই হবে। ড্রাইভার, গাড়ি থামাও। এই জায়গাটা তো বেশ সুন্দর। আচ্ছা, এখানে সবাই ওই লোকটার কাছে ভিড় করছে কেন? তুলি গাড়ি থেকে নেমে একটু সামনে এগিয়ে যেতেই অবাক হয়ে গেল। দেখলো একটা ধানের জমির পাশে নীল দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সাধারণ পাঞ্জাবি আর লুঙ্গি, কিন্তু তাকে ঘিরে গ্রামের অন্তত 20-30 জন কৃষক দাঁড়িয়ে আছে। নীল খুব মনোযোগ দিয়ে তাদের বোঝাচ্ছে কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করলে ফলন ভালো হবে। তুলি অবাক হয়ে লক্ষ্য করলো গ্রামের বয়স্ক মানুষগুলো পর্যন্ত নীলকে বাবা বা স্যার বলে ডাকছে এবং তাকে অসম্ভব সম্মান করছে। নীল বাবা, আপনি না থাকলে তো এবার আমাদের সব ধান নষ্ট হয়ে যেত। আপনার দেওয়া ওই পরামর্শেই আমাদের মুখে হাসি ফুটেছে। ওভাবে বলবেন না চাচা, আমি তো শুধু আমার পড়াশোনার জ্ঞানটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা পরিশ্রম করেন বলেই তো আমরা ভাত খেতে পারি। আপনাদের পাশে থাকা আমার দায়িত্ব। তুলি আড়াল থেকে সব দেখছিল। তার চোখ যেন কপালে উঠে গেল যে নীলকে তার নিজের আব্বাম্মু, তার ছোট ভাই আদিত্য সারাদিন বেকার, অপদার্থ আর বোঝা বলে গালি দেয়। সে নীলকে গ্রামের মানুষ দেবতার মতো সম্মান করছে। তুলির মাথায় কিছুতেই খেলছে না এই ছেলেটা আসলে কি। একদিকে সে জেদি, অন্যদিকে সে এত বিনয়ী। কিন্তু তুলির মনে কোণে জমে থাকা সেই ইগো আবার মাথা চাড়া দিয়ে উঠল। সে ভাবলো যেভাবে হোক এই হিরো ইমেজটা নষ্ট করতে হবে। এত সম্মান তোমার? দাঁড়াও নীল, তোমার এই সম্মান আর আভিজাত্য আমি এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিচ্ছি। কাল আমাকে টাকা দিয়ে অপমান করেছিলে না? আজ বুঝবে তুলি চৌধুরী কি জিনিস। তুলি আশেপাশে তাকিয়ে একটা ফোন দিয়ে আটতে লাগলো। সে দেখলো নীল জমি থেকে উঠে আইল দিয়ে হেঁটে সামনের দিকে আসছে। আইলের একপাশে একটা বড় গর্ত, যেখানে বৃষ্টির পানি আর পচা কাদা জমে একদম বিভৎস হয়ে আছে। তুলি চট করে একটা চিকন লতা বা দড়ির মতো কিছু একটা জোগাড় করলো, যা ঘাসের আড়ালে দেখা যাচ্ছিল না। নীল যখন আপন মনে হেঁটে আসছিল, তুলি খুব সাবধানে ঘাসের আড়ালে দড়িটা টেনে ধরলো। বিকেলের মধ্যে পনিরটা নিয়ে বাড়ি ফিরতে হবে, না হলে আম্মু আবার রাগ করবে। ঠিক তখনই নীল পা ওই দড়িতে আটকে গেল। নীল কিছু বুঝে ওঠার আগেই টাল সামলাতে না পেরে সরাসরি ওই পচা কাদা আর গোবর মিশ্রিত গর্তের মধ্যে ধপাস করে পড়ে গেল। তার পরিষ্কার সাদা পাঞ্জাবি আর লুঙ্গি এক মুহূর্তে বিচ্ছিরি কাদায় মাখামাখি হয়ে গেল। তুলি রাস্তার ওপাশ থেকে খিলখিল করে হাসতে হাসতে বেরিয়ে এলো। ও গড, কি হলো মিস্টার এগ্রিকালচারিস্ট? আপনি তো দেখি জমির সাথে একদম মিশে গেলেন। এখন তো আপনাকে সত্যিকারের চাষা মনে হচ্ছে। কই, আপনার সেই অ্যাটিটিউড কোথায় গেল? আপনি এটাই ইচ্ছা করে করলেন? হ্যাঁ করলাম। কি করবেন আপনি? আমাকে আবার টাকা দেবেন? দিন না 1 বান্ডেল টাকা। ও ভুলেই গেছিলাম, আপনি তো এখন কাদায় ডুবে আছেন। আপনার মতো মানুষকে এই ড্রেনেই মানায়, বুঝেছেন? বড়লোকদের সাথে পাঙ্গা নেওয়ার ফল এটাই হয়। গ্রামের মানুষজন দৌড়ে এলো নীলকে তুলতে। তারা সবাই তুলির দিকে রাগি চোখে তাকাচ্ছিল, কিন্তু তুলি তাতে পাত্তাই দিল না। নীল কোনো মতে গর্ত থেকে উঠে দাঁড়িয়ে তুলির দিকে একবার তাকালো। তার চোখে রাগ ছিল না, ছিল এক অদ্ভুত করুণা। নীল কোনো কথা না বলে নিজের কাদামাখা গায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। আপনার হয়তো মনে হচ্ছে আপনি জিতে গেছেন, কিন্তু মানুষের সম্মান
এভাবে কাদায় ফেলে নষ্ট করা যায় না। আপনার গাড়ি আছে, টাকা আছে, কিন্তু মানুষের মনে জায়গা পাওয়ার মতো যোগ্যতা আপনার নেই। বড় বড় কথা বলবেন না, যান গিয়ে গোসল করে আসুন। পুরো এলাকা গন্ধে ম ম করছে। আপনার পরিবার যদি আপনাকে এই অবস্থায় দেখে তবে নিশ্চয়ই খুব খুশি হবে। নীলার কোনো তর্কে গেল না। সে কাদামাখা অবস্থায় ধীর পায়ে গ্রামের ভেতরের দিকে চলে গেল। তুলি বিজয়ের হাসি হাসলো, তার মনে ভেতরটা কেন যেন খচখচ করতে লাগলো। নীলের ওই শান্ত চাহনি তাকে বুঝিয়ে দিল যে সে হয়তো নীলকে কাঁধে ফেলতে পেরেছে, কিন্তু তার ব্যক্তিত্বকে এক চুলও নড়াতে পারেনি। তুলি গাড়িতে গিয়ে বসলো ঠিকই, কিন্তু বারবার তার মনে হচ্ছিল নীল তাকে আবারও হারিয়ে দিল। প্রজেক্ট এরিয়ায় ধুলোবালি আর কাদা খেলার উত্তেজনা শেষে তুলি যখন বাড়িতে ফিরল তখন তার শরীর বেশ ক্লান্ত, কিন্তু বাড়ি গেটে পা রাখতেই তার ক্লান্তি যেন অর্ধেক ওধা হয়ে গেল। নীলের আম্মু আর আব্বু দরজায় দাঁড়িয়েছিলেন তুলির অপেক্ষায়। ভেতরে পা রাখতে যেন রাজকীয় অভ্যর্থনা শুরু হলো। ওরে মা তুলি, সারাদিন অনেক ধকল গেছে তোর ওপর দিয়ে, মুখটা একদম শুকিয়ে গেছে রে। আয় মা, আগে একটু শরবত খেয়ে ফ্রেশ হয়ে নে। আমি তোর জন্য একদম তোর পছন্দের সব খাবার দাবার রেডি করে রেখেছি। তুলিমা, কাজ তো সারা জীবনই থাকবে, কিন্তু শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। তুষারকে কথা দিয়েছি তোর কোনো কষ্ট হতে দেব না। আদিত্য, তুই কোথায় রে? তুলি আপুকে একটু বিকেলের দিকে নিয়ে ঘুরে নিয়ে আয়, ও তো এখনকার কিছু চেনে না। আমি রেডি আব্বু। তুলে আপু, আপনি ফ্রেশ হয়ে নিন। আমাদের এলাকাটা ছোট হলেও দেখার মতো অনেক জায়গা আছে। আর আজ আমার কলেজে একটা স্পেশাল ইভেন্ট আছে, আপনাকে সেখানে নিয়ে যাব। তুলি ফ্রেশ হয়ে হালকা নাস্তা সেরে আদিত্যের সাথে বের হলো। আদিত্য তাকে পুরো এলাকাটা ঘুরিয়ে দেখালো। সবুজ ধান ক্ষেত, আঁকাবাঁকা পথ আর গ্রামীণ স্নিগ্ধতা তুলির মনটা একটু শান্ত করলো। ঘুরতে ঘুরতে তারা আদিত্যর কলেজে এসে পৌঁছালো। আজ সেখানে বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। পুরো কলেজ ক্যাম্পাস জয়ধ্বনিতে মুখরিত। এক দলে সিনিয়র টিম, অন্য দলে জুনিয়র টিম। আদিত্য হলো জুনিয়র টিমের ক্যাপ্টেন। আপু, আপনি গ্যালারিতে ওই ভিআইপি সিটটাতে বসুন। আজ দেখবেন আপনার ভাই কিভাবে মাঠ কাঁপায়। আমাদের জুনিয়র টিম গত 3 বছর ধরে চ্যাম্পিয়ন। খেলা শুরু হলো। আদিত্য মাঠে নামতে দর্শকদের চিৎকার বেড়ে গেল। সে সত্যি অসাধারণ খেলছিল। একের পর এক বাস্কেট করে জুনিয়র টিমকে লিড দিচ্ছিল সে, কিন্তু সিনিয়র টিমের কয়েকজন প্লেয়ার আদিত্যর এই সাফল্য সহ্য করতে পারছিল না। তারা মাঠের মধ্যে কানাঘুষা করে একটা নোংরা চক্রান্ত সাজালো। খেলার মাঝপথে যখন আদিত্য বল নিয়ে এগিয়ে যাচ্ছিল তখন সিনিয়রদের একজন প্লেয়ার ইচ্ছে করে আদিত্যর পায়ে এমনভাবে আঘাত করলো যা দূর থেকে দেখে সাধারণ ধাক্কা মনে হয়। আদিত্য যন্ত্রণে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। গ্যালারি থেকে অনেকেই ফাউল বলে চিৎকার করলো। রেফারি নির্বিকার রইলেন, কারণ রেফারি আগে থেকে সিনিয়র টিমের সাথে হাত মিলিয়েছিলেন। তিনি ফাউলের বাঁশি বাজালেন না, উল্টো খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। আদিত্যর পা মারাত্মকভাবে চোট পেল। সে আর দাঁড়াতে পারছিল না। সহপাঠীরা তাকে ধরাধরি করে মাঠের বাইরে নিয়ে এলো। আদিত্যর চোখে জল তখন। তাদের টিম আস্তে আস্তে হাঁটতে শুরু করেছে। এত বছরের রেকর্ড আজ ধুলোয় মিশে যাচ্ছে দেখে আদিত্যর বুক ফেটে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আদিত্যর বেস্ট ফ্রেন্ড আকাশ আলেকিয়ে নীলকে ফোন দিল। কয়েক মিনিটের মধ্যেই ক্যাম্পাসের গেটে একটা বাইকের গর্জন শোনা গেল। নীল তার সেই সাধারণ পোশাকেই বাইক নিয়ে সোজা মাঠের পাশে এসে থামলো। নীলকে দেখে আদিত্য যন্ত্রণার মধ্যে রেখে আগুন হয়ে গেল। তুই এখানে কেন এসেছিস? এখানে এসে কি আমার মান সম্মান আরো ডুবাবি? আমার বন্ধুরা জানলে কি ভাববে যে এই গেটআপের লোকটা আমার বড় ভাই? যা এখান থেকে। নীল আদিত্যের কোনো কথায় কান দিল না। তার চোখ তখন মাঠের স্কোর বোর্ডের দিকে। সে সোজা হেঁটে স্পোর্টস টুর্নামেন্টের বোর্ড মেম্বারদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। নীলের হাঁটার স্টাইল আর চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখে তুলি অবাক হয়ে তাকিয়ে রইল। এই সেই নীল যাকে সকালে সে কাদায় ফেলেছিল। আপনাদের এই টুর্নামেন্টে কি নিয়ম নীতির কোনো বালাই নেই? একজন প্লেয়ারকে ওভাবে ইনজুর্ড করা হলো আর রেফারি অন্ধ সেজে বসে রইল। আপনারা কি চান পুরো কলেজের দুর্নাম হোক? আপনি কে? এখানে এসে হম্বিতম্বি করছেন কেন? আদিত্য ইনজোর্ড হয়েছে, সেটা খেলার অংশ, আমাদের কিছু করার নেই। আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনারা পার্শিয়ালিটি করেছেন। আদিত্যর বদলে আমাদের টিমে একজন প্লেয়ার লাগবে। আমি ওর পরিবর্তে মাঠে নামবো। আপনি নামবেন? আপনার পোশাক দেখছেন? এটা বাস্কেটবল গ্রাউন্ড, ধান ক্ষেত নয়। আপনাকে পারমিশন দেওয়া অসম্ভব। যদি আমাকে পারমিশন না দেওয়া হয় তবে আমি এখনই
লাইভ স্ট্রিমিং অন করে সবাইকে দেখাবো কিভাবে আপনারা ইনজুরি আর ফাউল ধামাচাপা দিচ্ছেন। এই নোংরা চক্রান্তের খবর যদি তুষার চৌধুরী বা বড় কোনো ইনভেস্টর জানতে পারে, তবে এই কলেজের ফান্ডিং 1 মিনিটে বন্ধ হয়ে যাবে। আমি জানি আপনারা রেফারিকে কত টাকা দিয়ে কিনেছেন। নীলের মুখে তুষার চৌধুরীর নাম আর এই ইন্টেলিজেন্ট থ্রেট শুনে বোর্ড মেম্বাররা ঘামতে শুরু করলেন। তারা বুঝতে পারলেন এই ছেলেটা সাধারণ কেউ নয়, সে সব চক্রান্ত ধরে ফেলেছে। বাধ্য হয়ে তারা নীলকে মাঠে নামার অনুমতি দিল। নীল তার গায়ের পাঞ্জাবি খুলে ফেলল, ভেতরে একটা কালো স্লিভলেস টি শার্ট। সে তার লুঙ্গিটা কোচর মেরে প্যান্টের মতো করে বেঁধে নিল। তুই কি পাগল হয়েছিস? তুই বাস্কেটবল কি বুঝিস? আমার মান সম্মান শেষ করিস না প্লিজ। নীল কোনো উত্তর দিল না। সে যখন বাস্কেটবলটা হাতে নিয়ে মাঠের মাঝখান গিয়ে দাঁড়ালো, তখন তার কনফিডেন্স দেখে গ্যালারির দর্শকরা চুপ হয়ে গেল। তুলি মুগ্ধ হয়ে দেখছিল নীলের সেই পরিবর্তন। সকালে যে ছিল শান্ত এক কৃষিবিদ, এখন সে যেন এক দুর্ধর্ষ খেলোয়াড়। নীলের প্রতিটি পদক্ষেপ আর বল ড্রিবলিং করার স্টাইল দেখে তুলির মনে হলো সে নীলকে যতটা সাধারণ ভেবেছিল, নীল তার চেয়ে 1000 গুণ বেশি রহস্যময়। মাঠের উত্তাপ তখন তুঙ্গে আর শুরু হতে যাচ্ছে নীলের এক নতুন রূপের প্রদর্শনী। নীল মাঠে নামার পর প্রথম কয়েক মিনিট খুব শান্তভাবে নিয়ম মেনে খেলছিল। সে বল পাস দিচ্ছিল আর ড্রিবলিং করে প্রতিপক্ষের ডিফেন্স বোঝার চেষ্টা করছিল। কিন্তু সিনিয়র টিমের খেলোয়াড়রা যখন দেখলো নীলকে আটকানো সহজ নয়, তখন তারা আবারও সেই নোংরা খেলায় মেতে উঠল। তারা বারবার নীলকে ধাক্কা দিচ্ছিল, কোনোই দিয়ে আঘাত করার চেষ্টা করছিল এবং একের পর এক ফাউল করছিল। রেফারি এবারও দেখে না দেখার ভান করে দাঁড়িয়ে রইলেন। নীল বুঝতে পারল এভাবে সোজা পথে এদের সাথে যেতে যাবে না। সে এক মুহূর্তের জন্য খেলা থামিয়ে নিজের টিমের সব প্লেয়ারকে এক জায়গায় ডাকলো। শোনো সবাই, ওরা খেলা ভুলে এখন গুন্ডামি শুরু করেছে। আমাদের এখন ওদের ফাঁদে পা দিলে চলবে না। ওরা যেভাবে ফাউল করেছে, আমাদের ডিফেন্সটা ওভাবেই সাজাতে হবে। আকাশ, তুমি ডান দিক সামলাও, আমি মাঝখান দিয়ে অ্যাটাক করছি। ওরা আমাদের যতটা অ্যাগ্রেসিভ ভাবছে, আমরা তার চেয়েও বেশি টেকনিক্যাল হব। মনে রেখো, গোল হওয়া চাই প্রতিটা সুযোগে। নীলের নির্দেশে পুরো টিম যেন নতুন প্রাণ ফিরে পেল। এরপর শুরু হলো নীলের আসল জাদু। সে বাস্কেটবলটা নিয়ে যখন বাতাসের বেগে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছিল, সিনিয়ররা তাকে ধরার সুযোগই পাচ্ছিল না। নীল এক একটা বাস্কেট করছিল আর পুরো গ্যালারি ফেটে পড়ছিল চিৎকারে। আদিত্যর টিম একের পর এক পয়েন্ট পেতে শুরু করলো এবং লিড নিতে নিতে জয়ের একদম কাছাকাছি পৌঁছে গেল। আদিত্য আর তুলি গ্যালারিতে বসে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। যে নীলকে তারা লক্কর ঝক্কর বাইক আর কাদার মানুষ বলে জানতো, সে এখন পুরো মাঠ শাসন করছে। আপু দেখছেন, ভাই এত ভালো বাস্কেটবল খেলে, এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। ও কি করে সব পারলো? আমি নিজেও বুঝতে পারছি না। আদিত্য, তোমার ভাই তো আস্ত একটা সারপ্রাইজ প্যাকেজ। ওর কনফিডেন্স দেখে মনে হচ্ছে ওই মাঠের রাজা। শেষ বাঁশি বাজার সাথে সাথে আদিত্য টিম বিশাল ব্যবধানে জয়লাভ করলো। পুরো কলেজের ছাত্ররা মাঠে নেমে নীলকে ঘিরে ধরলো। কিছুক্ষণ পর যখন ট্রফি নেওয়ার জন্য বিজয়ীদের ডাকা হলো, তখন মাইকে নীলের নাম ঘোষণা করা হলো। কিন্তু নীল একা মঞ্চে গেল না। সে মাঠের কোণে বসে থাকা আদিত্যের কাছে হেঁটে গেল এবং তার হাত ধরে টেনে তুলল। নীল আদিত্যকে সাথে নিয়ে মঞ্চে গিয়ে দাঁড়ালো। যখন আয়োজকরা ট্রফিটা নীলের হাতে তুলে দিতে চাইলেন, নীল তা নিল না। সে ট্রফিটা আদিত্যের হাতে তুলে দেওয়ার ইঙ্গিত করলো। এই ট্রফিটা আদিত্যর প্রাপ্য। ও ক্যাপ্টেন হিসেবে এই টিমকে এত দূর নিয়ে এসেছে। আমি শুধু ওকে একটু সাহায্য করেছি। আদিত্য কাঁপা কাঁপা হাতে ট্রফিটা ধরল। সে তখন যন্ত্রণার চেয়েও বেশি অপমানে আর লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল। নীল আদিত্যের মাথার চুলে স্নেহভরা হাত বুলিয়ে দিল। আদিত্যর কানে কাছে মুখ নিয়ে সে খুব নিচু স্বরে কিন্তু দৃঢ়ভাবে কথাগুলো বলল। ভুলে যাস না, তুই আমার ছোট ভাই, আমার আদরের ছোট ভাই। তোর যদি কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে বা তুই যদি কখনো বিপদে পড়িস, তবে সবার আগে ঢাল হিসেবে আমাকেই পাবি। সারা জীবন এভাবেই তোকে আগলে রাখবো। আদিত্য বড় বড় চোখ করে নীলের দিকে তাকিয়ে রইল। সে তার সারা জীবনে নীলকে শুধু ছোট করেছে, তুই বলে সম্বোধন করেছে। এমনকি আজ মাঠে আসার পর অপমান করে তাড়িয়ে দিতে চেয়েছিল। অথচ সেই মানুষটি তার মান সম্মান রক্ষা করলো এবং তাকে সবার সামনে হিরো বানিয়ে দিল। আদিত্যর মনে
মনে এক তীব্র অনুশোচনা শুরু হলো। সে নিজের অজান্তে নীলের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা অনুভব করতে লাগলো। গ্যালারি থেকে তুলে এই দৃশ্যটা দেখছিল তার চোখে তখন চিকচিক করছে জল। যে ছেলেটিকে সে সকালে অপদস্থ করার জন্য কাঁধে ফেলেছিল, সেই ছেলেটির মনে বিশালতা দেখে তুলি আবেগপ্রবণ হয়ে পড়ল। তার মনে হলো নীলের এই রহস্যময়ী ব্যক্তিত্বের প্রেমে পড়া বোধহয় খুব কঠিন কিছু নয়। এক জেদি মেয়ের মনে আজ প্রথমবার নীলের জন্য সম্মানের জায়গা তৈরি হলো। প্রজেক্টের কাজ দিন দিন জটিল হচ্ছে। তুলি সকাল থেকে রাত পর্যন্ত প্রজেক্ট এরিয়াতেই পড়ে থাকে। আজ কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল। ঘড়িতে তখন রাত 10টা বেজে পার হয়ে গেছে। ওদিকে নীলের বাড়িতে সবাই বেশ চিন্তিত, বিশেষ করে নীলের বাবা বারবার ঘড়ি দেখছেন আর পায়চারি করছেন। আদিত্যকে ডাকতে গিয়ে দেখেন সেই ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন। অগত্যা তিনি ড্রয়িং রুমে বসে থাকা নীলকে ডেকে পাঠালেন। নীল, তুই কি এখনো জেগে আছিস? দেখ কত রাত হলো, তুলিমা এখনো ফিরল না। মেয়েটা নতুন শহরে, নতুন এলাকা, কোনো বিপদে পড়লো কিনা কে জানে। তুই এক কাজ কর, তোর এই বাইকটা নিয়ে একবার প্রজেক্ট এরিয়া থেকে ওকে দেখে আয় তো, পারলে ওকে সাথে করে নিয়ে আসিস। আচ্ছা আব্বু, আমি যাচ্ছি, আপনি চিন্তা করবেন না। নীল আর কোনো কথা না বলে তার বাইকটা স্টার্ট দিল। রাতের নির্জন পথ পাড়ি দিয়ে সে যখন কনস্ট্রাকশন এরিয়াতে পৌঁছালো, দেখলো চারপাশ অন্ধকার হলো। মেন অফিসে আলো জ্বলছে। নীল ভেতরে ঢুকে দেখলো তুলি ল্যাপটপের সামনে বসে মাথা দু হাতে ধরে চেপে আছে। তার চোখে মুখে চরম দুশ্চিন্তার ছাপ। নীল নিঃশব্দে গিয়ে তার পাশে দাঁড়ালো, কিন্তু তুলি নীলকে দেখো না দেখার ভান করে নিজের কাজে ডুবে থাকার চেষ্টা করলো। অনেক রাত হয়েছে তুলি, সবাই বাড়িতে চিন্তা করছে, কাজ কি শেষ হয়নি? দেখছেন তো আমি একটা সমস্যায় পড়েছি। এই রাইটিং স্ট্রাকচার ক্যালকুলেশন কোথায় যেন একটা ভুল হচ্ছে। সফটওয়্যার বারবার এরর দেখাচ্ছে। আপনার মতো সাধারণ একজন মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। আপনি বরং বাইরে গিয়ে অপেক্ষা করুন। আমি কি একবার দেখতে পারি সমস্যাটা কোথায়? অনেক সময় ছোটখাটো ভুলের জন্য পুরো সিস্টেম জ্যাম হয়ে থাকে। আপনি দেখবেন? হাউ ফানি। আপনি বাস্কেটবল ভালো খেলতে পারেন তার মানে এই নয় যে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারাল সফটওয়্যারের জটিলতা বুঝবেন। এটা কৃষিকাজ নয় যে বীজ বুনলেই গাছ হয়ে যাবে। সমস্যাটা যদি আমাকে বলতেন, হয়তো আমি চেষ্টা করে দেখতে পারতাম। চুপচাপ বসে থাকার চেয়ে চেষ্টা করা তো ভালো। ঠিক আছে, আপনার যখন এতই শখ তবে দেখুন। এই দেখুন, এখানে লোড ডিস্ট্রিবিউশন গ্রাফটা মিলছে না। আমি 3 ঘন্টা ধরে ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই রেজাল্ট আসছে না। আপনি কি এটা সমাধান করতে পারবেন? নীল কিছুক্ষণ স্থির হয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে কোনো কথা বলল না। এরপর সে তুলির চেয়ারটা একটু সরিয়ে নিজে ল্যাপটপটার সামনে বসলো। 4 থেকে 5 মিনিট তার আঙ্গুলগুলো কিবোর্ডের উপর ঝড়ে গতিতে চলো। সে কিছু কোডিং চেঞ্জ করলো আর ব্যাক এন্ডের কিছু ডেটা নতুন করে ইনপুট দিল। তুলি পাশে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল নীলের কাজের গতি। 4-5 মিনিট পর নীল ল্যাপটপটা তুলির দিকে ঘুরিয়ে দিল। দেখুন তো এবার ঠিক হয়েছে কিনা। আমার মনে হয় ডেটাবেসের লিঙ্কে একটা ছোট বাগ ছিল, যেটা আমি ফিক্স করে দিয়েছি। তুলি অবিশ্বাস্য চোখে ল্যাপটপের দিকে তাকালো। যে সমস্যা নিয়ে সে গত 3 ঘন্টা ধরে লড়ছিল, নীল সেটা মাত্র 5 মিনিটে সমাধান করে দিল। স্ক্রিনে একদম এখন নিখুঁত রেজাল্ট দেখাচ্ছে। তুলি স্তম্ভিত হয়ে নীলের দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। এই ছেলেটা আসলে কি, সে কি জাদুকর নাকি কোনো জিনিয়াস? আপনি এটা কিভাবে করলেন? এই সফটওয়্যারের নলেজ আপনার কোথায় ছিল? আপনি তো একজন কৃষিবিদ হতে চান, তাই না? কৃষিবিদ হতে চাই ঠিকই, কিন্তু টেকনোলজি সম্পর্কে ধারণা রাখাটা তো অপরাধ নয়। কাজ তো হয়ে গেছে, এবার চলুন, অনেক রাত হয়েছে। তুলি তার ব্যাগ গুছিয়ে নীলের বাইকের পেছনে বসলো। ফিরতি পথে চারপাশটা একদম শান্ত ছিল। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। নীল বাইক চালাচ্ছিল আর তুলি পেছনে বসে ভাবছিল নীলের কথা। একসময় নীরবতা ভাঙতে তুলি একটু হাসাহাসি শুরু করলো। নীল, আপনার ফ্যামিলি কিন্তু দারুণ মজার। আপনার আম্মু যেভাবে আপনাকে পেছনের দরজা দিয়ে আসতে বলল, বা আদিত্য যেভাবে আপনাকে তুই বলে শাসন করে, মাঝে মাঝে আমার খুব হাসি পায়। আপনাদের বন্ডিংটা কিন্তু একটু অদ্ভুত রকমের ফানি। তুলি কথাগুলো হাসতে হাসতে বলল। নীলের মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। সে আর কোনো উত্তর দিল না। বাইকের গতি একটু কমিয়ে দিল। তুলি খেয়াল করলে সে বোধহয় ভুল কিছু বলে ফেলেছে। নীলের নীরবতা তাকে জানান দিচ্ছিল যে তার রসিকতাটা নীলের মনে আঘাত এনেছে। আই এম সরি নীল, আমি আসলে আপনাকে হার্ট করতে চাইনি। কথার মাঝখানে ওটা জাস্ট
ফান হিসেবে বলে ফেলেছি, বাট কিছু মনে করবেন না। কোনো ব্যাপার না, আমি অভ্যস্ত। নিজের পরিবারের কাছ থেকে যখন রোজ এসব শুনি তখন বাইরের মানুষের কথা আর গায়ে লাগে না। আপনি ঠিকই বলেছেন, আমার ফ্যামিলি বন্ডিংটা সত্যি অদ্ভুত। নীল, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। আপনি এতটা যোগ্য, আপনার ব্রেন এতটা শার্প, বাস্কেটবল থেকে শুরু করে সফটওয়্যার সব কিছুতে আপনি সেরা, তবে কেন আপনি এই যোগ্যতাগুলো সবার সামনে কাজে লাগান না? কেন আপনি সবার কাছে নিজেকে একটা অপদার্থ বেকার হিসেবে তুলে ধরেছেন? কেন প্রতিবাদ করেন না? সব যোগ্যতার প্রদর্শন সব জায়গায় হয় না তুলি। কিছু যোগ্যতা কেবল নিজের শান্তির জন্য থাকে, লোক দেখানোর জন্য নয়। আর তাছাড়া যেখানে ভালোবাসা নেই সেখানে প্রতিবাদ করে কী লাভ? তুলি নীলের কথার মানে পুরোপুরি বুঝতে পারলো না। সে চুপ করে গেল। বাইকটা তখন বাড়ির গেটে এসে পৌঁছালো। নীল বাইক থামিয়ে নামলো, তুলিও নামলো, কিন্তু তার মাথায় তখন নীলের ওই একটাই কথা ঘুরছিল। নীলের এই রহস্যময় কথাগুলো তাকে এক গভীর ভাবনায় ডুবিয়ে দিল। তুলি বুঝতে পারলো নীল যতটা সহজ-সরল মানুষ হিসেবে নিজেকে দুনিয়ার কাছে তুলে ধরেছে, তার আড়ালে লুকিয়ে আছে এক বিশাল সমুদ্রের মতো গভীরতা। আর সেই সমুদ্রের ঢেউগুলো হয়তো খুব শীঘ্রই সবার সামনে আসতে পড়বে। সকালে মিষ্টি ড্রয়িং রুমে জানালা দিয়ে এসে ডাইনিং টেবিলে পড়েছে। টেবিল জুড়ে এলাহি আয়োজন। নীলের বাবা খবরের কাগজে চোখ বোলাচ্ছেন আর আদিত্য নিজের ফোনে মগ্ন। নীলের মা ব্যস্ত হাতে সবাইকে গরম পরোটা আর অমলেট বেড়ে দিচ্ছেন। তুলি ফ্রেশ হয়ে টেবিলে এসে বসলো, কিন্তু তার চোখ বারবার একটা খালি চেয়ারের দিকে যাচ্ছিল। কয়েকদিন ধরে সে চেয়ারটায় কাউকে দেখা যাচ্ছে না। তুলি কৌতূহল সামলাতে না পেরে নীলের মাকে জিজ্ঞেস করলো, আন্টি, নীলকে তো কয়েকদিন ধরে দেখছি না, ও কি অসুস্থ? কোথায় ও? আর বলো না মা, ওই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। কত করে বললাম যে গ্র্যাজুয়েশনটা তো শেষ করলি, এবার অন্তত বাপের বিজনেসে একটু হাত লাগা। সে কার কথা শোনে? সে নাকি নিজে কিছু করবে। কি করবে খোদা মালুম। মাসের অর্ধেকটার সময় এভাবেই বাইরে বাইরে কাটিয়ে দেয়। কিছু জিজ্ঞাসা করলেই বলে বন্ধুদের সাথে ট্যুরে গেছে। এবার হয়তো তেমনই কোথাও গেছে। বাউন্ডেলিগিরি করা বেড়ানোই ওর কাজ। তুলি বেশ অবাক হলো। নীলের মা যেভাবে কথাগুলো বললেন তাতে মনে হলো নীল কোনো দায়িত্ব জ্ঞানহীন বখাটে ছেলে। কিন্তু গত কয়েকদিনে তুলি নীলকে যতটুকু চিনেছে তাতে তার মনে হয়েছে নীল ওসবে ঘুরে বেড়ানো ছেলে অন্তত নয়। তার ভেতরে এক গভীর চিন্তাশীল সত্তা আছে। তুলি আর কথা বাড়লো না, কিন্তু তার অবচেতন মন নীলকে খুঁজতে লাগলো। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। নীল নেই, আর বাড়িতে কারোর কোনো ভ্রুক্ষেপও নেই, যেন নীল না থাকাটাই এই বাড়ির স্বাভাবিক নিয়ম। 7ম দিনের মাথায় বিকেলবেলা তুলি অফিস থেকে ফিরে বাগানে হাঁটছিল। হঠাৎ দেখলো গেট দিয়ে নীল ঢুকছে। তার কাঁধে একটা ট্রাভেল ব্যাগ আর চেহারায় কিছুটা ক্লান্তির ছাপ থাকলেও চোখে এক অদ্ভুত তৃপ্তি। ও, অবশেষে বড় সাহেবের দেখা মিলল। 7 দিন ধরে কোথায় হাওয়া ছিলেন? আপনার আম্মু তো বলছিলেন আপনি নাকি বাউন্ডুলিগিরি করে বন্ধুদের সাথে ট্যুর করে বেড়ান। তা এবার কোথায় পিকনিক করলেন? আমি বন্ধুদের সাথে একটু বাইরে গিয়েছিলাম, জরুরি ছিল। জরুরি? আপনার আবার কিসের জরুরি কাজ? আপনি তো আব্বুর বিজনেসও নেই, আর নিজেরও কোনো হদিশ নেই। মাঝে মধ্যে মনে হয় আপনি নিজেকে খুব রহস্যময় প্রমাণ করতে চান, তাই না? আমি নিজেকে কিছুই প্রমাণ করতে চাই না তুলি। আমি যা আমি তাই। আর আমি কোথায় যাই না যাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ফ্রেশ হতে যাচ্ছি, আসি। নীল পাশ কাটিয়ে চলে গেল। তুলি রাগে গজগজ করতে লাগলো। ছেলেটার এই নির্লিপ্ততা তাকে বড্ড জ্বালিয়ে মারে। তবে এরপর থেকে অদ্ভুত এক পরিবর্তন এলো। তুলি যখনই প্রজেক্টে কোনো জটিলতায় পড়ে বা কোনো রিস্ক জায়গায় যাওয়ার দরকার হয়, নীলকে ডাকলে সে না করে না। একদিন প্রজেক্ট এরিয়ার একটা লেবার স্ট্রাইক সামলাতে নীল যেভাবে শান্ত মাথায় কথা বলে পরিস্থিতি শান্ত করলো, তা দেখে তুলি অবাক হয়ে গিয়েছিল। আরেকদিন ড্রয়িং রুমে ছোট্ট একটা টেকনিক্যাল ভুল আর নীল আবার ধরিয়ে দিল। তুলি লক্ষ্য করলো কাজে চাপে সে যখন হাঁপিয়ে ওঠে, নীল নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ায়। একদিন প্রজেক্টর মিটিং শেষ হতে অনেক রাত হয়ে গেল। এলাকাটা একদম নির্জন। নীলের বাবা কড়া নির্দেশ দিয়ে রেখেছেন যে রাত হলে নীল যেন অবশ্যই তুলিকে সাথে করে নিয়ে আসে। নীল তার বাইকটা নিয়ে অফিসের সামনে দাঁড়িয়েছিল। তুলি এসে পেছনে ছিটে বসলো। চারিদিকে খুটখুটে অন্ধকার আর মাঝে মাঝে ঝোড়ো বাতাস বইছে। তুলি, এই এলাকাটা রাতের বেলা খুব একটা সেফ না। আপনি মাঝে মধ্যে বড্ড বেশি রাত করে ফেলেন। কাজ থাকলে তো করতেই হবে, আর আপনি আছেন না। আপনি যখন সাথে থাকেন তখন ভয়টা একটু কম লাগে।
নীল কিছু বলল না। বাইকটা কিছুটা যাওয়ার পর নীল রাস্তার ধারের একটা ছোট্ট টিনের ছাপড়া চায়ের দোকানের সামনে থামালো। দোকানটা খুব সাধারণ আর একটা টিম হারিকেন চলছে। নামুন, এখানে দারুণ এক কাপ চা খাইয়ে নিয়ে যাই আপনাকে। এখানে এই নোংরা দোকানে চা খাবো আমি? পাগল হয়েছেন? আমার অ্যালার্জি হয়ে যাবে। চলুন এখান থেকে। বিশ্বাস করুন তুলি, এই দোকানের চায়ের যে স্বাদ তা আপনি আপনার বড় বড় ক্যাফেতেও পাবেন না। এই ধোয়া ওঠা মাটির ভারের চা আর এই মুক্ত বাতাস একবার খেয়েই দেখুন না। এই চায়ের প্রশংসা আমি এমনভাবে করছি কারণ আমি জানি এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। জাস্ট এক চুমুক দিয়ে দেখুন। নীলের আকুতি আর বিশ্বাসের কাছে তুলে হার মানল। সে বাইক থেকে নেমে একটা কাঠের বেঞ্চে বসলো। দোকানদার বয়স্ক এক লোক আর সে খুব যত্ন করে দুটো মাটির ভাঁড়ে করে স্পেশাল মালাই চা দিল। তুলি খুব ইতস্তত হয়ে ভাঁড়টা হাতে নিল। এক চুমুক দিতেই তার চোখ বড় বড় হয়ে গেল। ও মাই গড নীল, এটা কি চা? আমি সত্যি এমন স্বাদ আগে কখনো পাইনি। আদা আর এলাচ আর মালাইয়ের কি অদ্ভুত কম্বিনেশন। আপনি ঠিকই বলেছিলেন। বলেছিলাম না, জীবনের আসল আনন্দগুলো অনেক সময় ছোট আর সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে, আমরা শুধু সেটা খুঁজে পাই না। সেদিন আকাশটা ছিল একদম পরিষ্কার। মাথার উপরে বিশাল এক পূর্ণিমার চাঁদ। চাঁদের আলোয় পুরো প্রান্তর ধুয়ে যাচ্ছিল। দুজন চায়ের ভাঁড় হাতে নিয়ে সেই জ্যোৎস্না রাতের নিস্তব্ধতা উপভোগ করতে লাগলো। কেউ যেন কথা বলছে না, শুধু চায়ের কাপে ধোয়া আর চাঁদের আলো তাদের মাঝখানে এক মায়াবী সেতু তৈরি করেছে। তুলি আর চোখে নীলের দিকে তাকালো। চাঁদের আলোয় নীলের শান্ত মুখটা আজ বড্ড মায়াবী লাগছে। তুলির মনে হলো এই বাউন্ডুলে ছেলেটার ভেতরে যে আকাশ আছে তা অনেক বিশাল। সেই বিশালতার ছোঁয়া আজ সে প্রথমবারের মতো অনুভব করলো। তাদের দুজনের একসাথে চা খাওয়ার এই মুহূর্তটা যেন এক অমলিন স্মৃতি হয়ে থেকে গেল। পুরো পৃথিবী একদিকে আর এই এক কাপ চা আর জ্যোৎস্না রাত যেন অন্য এক জগৎ তৈরি করলো। এরপর থেকে তুলি আর নীলের সম্পর্কের মধ্যে থাকা সেই তেতো ভাবটা যেন একটু একটু করে কমতে শুরু করলো। জ্যোৎস্না রাতে সেই চায়ের আড্ডা তুলির মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি এনে দিয়েছিল। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর সেই রাজকীয় বাড়ির চিরচেনা তিক্ততা আবার শুরু হলো। ডাইনিং টেবিলে সবাই বসেছে কিন্তু আবহাওয়া বেশ উত্তপ্ত। নীলের বাবা রাগে হাতে থাকা ফাইলটা টেবিল উপর আছাড় দিলেন। আদিত্য পাশে বসে বেশ গম্ভীর মুখে কিছু একটা ভাবছে। নীলের মা রান্নাঘর থেকে দড়িঘড়ি করে বেরিয়ে এলেন। কি হয়েছে? সকাল সকাল এত চিল্লাপাল্লা করছো কেন? শরীরটা তো খারাপ করবে নাকি? শরীর খারাপ করবে না তো কি হবে? আমাদের নতুন প্রজেক্টে যে মেইন সাইট, সেখানে স্থানীয় কিছু প্রভাবশালী লোক ঝামেলা শুরু করেছে। তারা কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের সাইটে কয়েকটা দামি মেশিনও তারা আটকে রেখেছে। তুলিমা, তুমি কি এই ব্যাপারে কোনো কিছু জানো? জি আঙ্কেল, কাল রাতে ফেরার সময় আমি সিকিউরিটি গার্ডের সাথে কিছু একটা শুনেছিলাম, কিন্তু ভেবেছিলাম ছোটখাটো কোনো বিষয় হবে। ওরা আসলে কি চায়? ওরা অন্যায্য টাকা চায়। প্রজেক্টের জায়গায় নাকি ওদের ভাগ আছে। এসব ভুয়া কথা বলে ওরা এখন কাজ আটকে রেখেছে। পুলিশকেও জানানো হয়েছে, কিন্তু ওরা স্থানীয় নেতা হওয়ার কারণে পুলিশও খুব একটা গা ঘামাচ্ছে না। আদিত্য, তুই কি একবার যেতে পারবি ওখানে? আব্বু, আমি গেলে তো ওরা আরো পেয়ে বসবে। ওরা জানে আমি স্টুডেন্ট। ওখানে গিয়ে কথা বলার অভিজ্ঞতা আমার নেই। আর নীল ভাইকে বললে তো লাভ নেই, ও তো ওসব ঝামেলা দেখলেই পালিয়ে বাঁচবে। একদম ঠিক বলেছিস আদিত্য, ওর ওপর ভরসায় কোনো লাভ নেই। ও হয়তো এখন কোনো ধান খেতে বসে ঘাস খুঁজছে। তুলিমা, তুমি একা সামলাতে পারবে? আমি চেষ্টা করব আঙ্কেল। আজই ওখানে গিয়ে ওদের সাথে কথা বলবো। প্রজেক্টের কাজ একদিন বন্ধ থাকা মানে আমাদের লাখ লাখ টাকা লস। নীল এক কোণে বসে চুপচাপ নাস্তা করছিল। বাড়ির সবার এত কথা, এত অপমান তার কানে গেলেও সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে নাস্তা শেষ করে নিঃশব্দে উঠে নিজের ঘরে চলে গেল। তুলি লক্ষ্য করলো নীল একবারের জন্য সাহায্যের হাত বাড়ালো না। তুলির মনে আবার সেই পুরনো বিরক্তিটা ফিরে এলো। সে ভাবলো কাল রাতে সেই নীল আর এই নীল কি এক মানুষ? কেন সেই বিপদের সময় এভাবে মুখ ফিরিয়ে নেয়? তুলি তার প্রজেক্ট এরিয়াতে পৌঁছালো। গিয়ে দেখলো পরিস্থিতি বেশ ভয়াবহ। জনবিশেষ লোক লাঠিসোঁটা নিয়ে গেটের সামনে বসে আছে। কাজ পুরোপুরি বন্ধ। বড় বড় ট্রাকগুলো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। তুলি গাড়ি থেকে নামতেই লোকগুলো তাকে ঘিরে ধরলো। তাদের নেতা কাশেম আলী পান চিবোতে চিবোতে এগিয়ে এলো। ও, নতুন ম্যাডাম এসেছেন? দেখেন ম্যাডাম, এই জমিতে আমাদের দাবি আছে। হয় আমাদের দাবি মতো টাকা দিতে হবে, নয়তো এই প্রজেক্টের একটা ইটও নড়বে না। দেখুন কাশেম সাহেব, এটা লিগ্যাল প্রজেক্ট। সব পেপারস আমাদের কাছে আছে। আপনারা এইভাবে গায়ের জোরে কাজ বন্ধ করতে পারেন না।
আপনাদের যা বলার আপনারা অফিসে এসে বলুন। অফিস তো আমাদের পকেটে থাকে ম্যাডাম। আমাদের দাবি না মানলে আজ এই মেশিনগুলো আমরা পুড়িয়ে দেব। দেখি আপনাদের কত বড় সাহস। তুলি বেশ ঘাবড়ে গেল। লোকগুলোর চেহারা আর কথাবার্তা খুব একটা সুবিধা নয়। সাইটের ইঞ্জিনিয়ার আর ম্যানেজাররা ভয়ে অফিসের ভিতর লুকিয়ে আছে। তুলি যখন একাই পরিস্থিতির সাথে লড়ছিল, ঠিক তখনই একটা চেনা বাইকের শব্দ শোনা গেল। নীল তার সেই সাধারণ গেটআপে বাইক নিয়ে ভেতরে এসে ভিড়ের মাঝে দাঁড়ালো। তাকে দেখে কাশেম আলী আর তার দলবল একটু থমকে গেল। নীল, আপনি এখানে কেন এসেছেন? এটা আপনার জায়গা নয়। এখানে অনেক বিপদ হতে পারে। আপনি বাড়িতে চলে যান। আমি বাড়িতে যেতে আসিনি তুলি, আমি এসেছি এই সমস্যাটা মিটিয়ে নিতে। কাশেম চাচা, আপনি কি ভুলে গেছেন গত বছর আপনার ছেলের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন রাত বিরেতে কে রক্ত জোগাড় করে দিয়েছিল? নীলের কথা শুনে কাশেম আলীর মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে থতমত খেয়ে লাঠিটা নামিয়ে নিল। তার পেছনে লোকগুলো একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। নীল বাবা, তুমি এখানে? তুমি এই বাড়ির ছেলে তো আমি জানতাম না। শুধু আমি নই চাচা, এই প্রজেক্টের সাথে এই এলাকার অনেক মানুষের রুটি রুজি জড়িয়ে আছে। আপনারা যদি এভাবে ঝামেলা করেন তবে ক্ষতিটা আপনাদেরই হবে। আমি জানি আপনারা কিছু টাকার জন্য এটা করছেন না, আপনাদের কান পড়া দেওয়া হয়েছে। যারা আপনাদের উস্কাচ্ছে তারা বিপদের সময় পাশে থাকবে না। নীল এরপর কাশেম আলীকে একটু আড়ালে নিয়ে গেল। কয়েক মিনিট তারা নিচু স্বরে কথা বলল। নীল কি বলল তা তুলি শুনতে পেল না, কিন্তু সে দেখলো কাশেম আলী বারবার মাথা নাড়ছে এবং একসময় নীলের হাত ধরে ক্ষমা চাইল। কিছুক্ষণ পর কাশেম আলী তার দলবল নিয়ে সেখান থেকে চলে গেল। কাজ আবার শুরু করার গ্রিন সিগন্যাল দিয়ে গেল তারা। তুলি অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে রইল। যে সমস্যার সমাধান পুলিশ বা টাকা দিয়ে হচ্ছিল না, নীল সেটা মাত্র কয়েক মিনিটে মিটিয়ে দিল। ওয়েট, ওদের কি বললেন নীল? ওরা তো মনে হচ্ছিল আপনাকে আগে থেকে চেনে। আর কাশেম আলী আপনার হাত ধরলো কেন? মানুষের সাথে মিশলে মানুষকে চেনা যায় তুলি। আমি যখন বাইরে ঘুরি তখন আমি শুধু বন্ধুদের সাথে আড্ডা দেই না, আমি মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করি। কাশেম চাচার পরিবারকে আমি বিপদের সময় একটু সাহায্য করেছিলাম, তাই হয়তো আমার কথা ফেলেনি। আপনি সত্যি একজন আজব মানুষ নীল। বাড়িতে আপনি একরকম আর বাইরে আপনি একদম অন্যরকম। সবাই আপনাকে অপদার্থ ভাবে, অথচ আপনি নিঃশব্দে এত বড় বড় কাজ করে বেড়ান। কেন আপনি বাড়িতে সবার সামনে আপনার এই রূপটা দেখান না? প্রদর্শন করার অভ্যাস আমার নেই তুলি। তাছাড়া আব্বু বা আম্মু আমাকে যেভাবে দেখতে অভ্যস্ত সেভাবেই থাকতে দিন, ওতে ওনাদের শান্তি। চলুন, কাজ তো শুরু হলো, এখন গিয়ে একটু তদারকি করুন, আমি বাইরেই আছি। তুলি আর কথা বাড়ালো না, কিন্তু তার মনের ভেতর নীলের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা যেন শতগুণ বেড়ে গেল। সে সারাদিন কাজ করলো আর নীল বাইরে ছায়ের মতো দাঁড়িয়ে রইল। বিকেলে ফেরার পথে তুলি নিজ থেকেই বলল যে আজ সে আবার সেই দোকানে চা খাবে। নীল হাসলো। জ্যোৎস্নার রাত না থাকলেও গোধূলি আলাই দুজন একসাথে আবার বাইকে করে বাড়ির পথে রওনা হলো। তুলি মনে হলো জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন সব থেকে বেশি দামি। নীল তার কাছে এখন আর কোনো রহস্য নয়, বরং এক নির্ভরতার নাম। বাড়ির গেটে পৌঁছে নীল যখন বাইক থামালো তখন তুলি নামতে নামতে একটা কথাই বলল। নীল, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আপনার এই বাউন্ডুলের রূপটাই আমার কাছে সব থেকে সেরা। আপনার পরিবারের ওই আদর্শ ছেলে হওয়ার দরকার নেই। আপনি আপনি তাতেই খুব সুন্দর। নীল কিছু বলল না, শুধু একবার মায়াবী চোখে তুলির দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল অনেক কথা যা ভাষায় প্রকাশ করার প্রয়োজন ছিল না। বাড়ির ভেতর ঢুকতেই আদিত্য আর নীলের বাবা হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন খবর নিতে। যখন শুনলেন কাজ শুরু হয়ে গেছে, তারা যেন বিশ্বাসই করতে পারলেন না। নীলের বাবা ভাবলেন হয়তো পুলিশ কিছু করেছে, কিন্তু তুলি মনে মনে হাসলো। সে জানতো এই জয়ের কারিগরিকে। অন্ধকার ঘরে কোণে দাঁড়িয়ে নীল যখন একলা মনে হাসছিল, তুলি দরজার আড়াল থেকে সেই দৃশ্যটা অপলক চোখে দেখছিল। কাশেম আলীকে নীল শান্ত করতে পারল। পদ্মার আড়ালে বড় কোনো ঝড় ধেয়ে আসছিল তা কেউ টের পায়নি। এলাকার সব থেকে প্রভাবশালী এবং কুখ্যাত নেতা রুস্তম শিকদার এই প্রজেক্টের উপর নজর দিয়েছিল। রুস্তম শিকদারের সাথে হাত মিলিয়ে আদিত্যের কলেজের সেই বখাটে ছেলেরা যারা বাস্কেটবল মাঠে নীলের হাতে চরম অপমানিত হয়েছিল, তারা সব মিলে এক ভয়ঙ্কর চক্রান্তের জাল বুনল। তাদের উদ্দেশ্য ছিল শুধু প্রজেক্ট বন্ধ করা নয়, বরং নীল আর তার পরিবারের মান সম্মান ধুলে মিশিয়ে দেওয়া। শোনো ছেলেরা, এই নীল ছেলেটা নিজেকে খুব বড় হিরো মনে করে। কাশেমকেও ভয় দেখাতে পারে, কিন্তু রুস্তম শিকদারকে নয়। এমন একটা চাল চালবো যেন ও সমাজে মুখ দেখাতে না পারে।
আর ওই বড় লোকের মেয়েটাকেও আমাদের কবজায় আনতে হবে। পরদিন বিকেলে তুলি প্রজেক্টের একটা নিজন সাইটের ড্রয়িং চেক করছিল। নীল তখন সাইটের অন্য পাশে তদারকি করছিল। হঠাৎ আকাশের নির্দেশে রুস্তম শিকদারের লোকেরা সাইটে গন্ডগোল শুরু করে। নীল চিৎকার শুনে দৌড়ে সে নির্জন অফিস দিকে যায়। সেখানে তুলি ছিল। নীল ভেতরে ঢোকা মাত্রই বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়। তুলি ঘাবড়ে যায়। নীল, আপনি এখানে? দরজা কে আটকে দিল? বাইরে এত চিল্লাপাল্লা কিসের? শান্ত হন তুলি, মনে হচ্ছে আমরা কোনো ফাঁদে পড়েছি। কেউ ইচ্ছা করে আমাদের এখানে আটকে রেখেছে। নীল দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু বাইরে থেকে শক্ত শিকল লাগানো ছিল। ঠিক সেই মুহূর্তে রুস্তম শেখদার গ্রামের একদল উত্তেজিত মানুষকে উস্কে দিয়ে সেখানে নিয়ে আসে। তারা চিৎকার করতে থাকে যে নীলার তুলি অফিসের ভেতর অনৈতিক কাজে লিপ্ত। রুস্তম শিকদারের লোকেরা মোবাইলে ভিডিও করার ভান করে চারদিকে রটিয়ে যায় যে নীলার তুলিকে আপত্তিকর অবস্থায় ধরা হয়েছে। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেখানে নীলের বাবা আমু আর আদিত্য এসে পৌঁছায়। গ্রামের মাতব্বররা দরজা খুলে নীল আর তুলিকে বের করে আনে। ছি নীল, তোরা শিক্ষিত ঘরের ছেলে মেয়ে হয়ে এই প্রজেক্টের আড়ালে এসব নোংরামি করছিস। গ্রামের পবিত্রতা তোরা নষ্ট করলি। নীল, তুই এ কি করলি? আমি তোকে বিশ্বাস করে পাঠিয়েছিলাম, আর তুই আমার বন্ধুর মেয়ের সাথে এই অনৈতিক কাজ করলি। আমার মাথা আজ লজ্জায় কাটা গেল। আঙ্কেল, বিশ্বাস করুন, আমরা নির্দোষ। আমাদের কেউ আটকে রেখেছিল। আমরা কোনো অন্যায় করিনি। চুপ কর তুই। তোদের দুজনকে এক ঘরে পাওয়া গেছে, এরপরেও মিথ্যা বলছিস? ভাইয়া, তোর জন্য আজ আমাদের পুরো ফ্যামিলিকে থুথু দিচ্ছে সবাই। দেখুন আঙ্কেল, গ্রামের মানুষ উত্তেজিত। এখন একটাই সমাধান, এদের এখনই বিয়ে দিতে হবে, নয়তো গ্রামের মানুষ এদের গ্রাম থেকে বের করে দেবে আর আপনাদের প্রজেক্টও ধুলোয় মিশিয়ে দেবে। নীল অনেকবার বোঝানোর চেষ্টা করলো যে এটা রুস্তম শিকদারের চক্রান্ত, কিন্তু কেউ তার কথা শুনলো না। মাতব্বেরা একযোগে দাবি তুলো বিয়ে দিতেই হবে। নীলের বাবা তার মান সম্মান বাঁচাতে এবং জেল জরিমানা এড়াতে বাধ্য হয়ে সেখানে কাজী ডাকলেন। নীল আর তুলি দুজনেই প্রচণ্ড প্রতিরোধ করলো, চিৎকার করলো, কিন্তু তাদের কান্না কেউ শুনলো না। পরিস্থিতির চাপে নীল আর তুলিকে সবার সামনে বিয়ে করতে বাধ্য হলো। বিয়ে পর নীলের বাবা নীলের উপর ঝাঁপিয়ে পড়লেন। তুই আমার সব শেষ করে দিলি নীল। আমি এখন আমার বন্ধু তুষারকে কি মুখ দেখাবো? সে তার মেয়েকে আমার কাছে আমানত রেখেছিল, আর তুই তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললি। এর চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। আব্বু, আমাকে একটা সুযোগ দিন। আমি প্রমাণ করব যে আমরা নির্দোষ। এটা রুস্তম শিকদারের চাল। আর একটা কথাও তুই বলবি না। তুই একটা কুলাঙ্গার। তোর মতন ছেলের থাকার চেয়ে নিবংশ হওয়া ভালো। আজ থেকে তুই আমার কাছে মৃত। নীলের গালে সজোরে একটা চর কষিয়ে দিল। তুলি পাথরের মতো দাঁড়িয়েছিল। তার মানসিক অবস্থা তখন এমন যে সে কারোর দিকে তাকাতেও পারছিল না। তার সব স্বপ্ন, আভিজাত্য আর সম্মান এক মুহূর্তে ধুলে মিশে গেল। বাড়িতে ফিরে আসার পর নীলের মা নীলকে জঘন্য ভাষায় গালিগালাজ করতে লাগলেন। আমি জানতাম তুই একটা আপদ, কিন্তু তুই যে এতটা নিচে নামবি তা কখনো আমি ভাবিনি। বাড়ির বউ হিসেবে এই মেয়েকে আমি কোনো দিনই মেনে নেব না। তুই আমাদের তিলে তিলে গড়া সম্মানটা মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। নীল এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে সব সহ্য করছিল। তার গালটা লাল হয়ে আছে। বাবার হাতে চর, কিন্তু তার চেয়েও বেশি রক্তক্ষরণ হচ্ছে তার হৃদয়ে। সে জানে তারা ষড়যন্ত্রের শিকার। সে জানে এর পেছনে আদিত্যের সেই বখাটে বন্ধুরা আছে, কিন্তু এখন পুরো পৃথিবী তার বিরুদ্ধে। তুলিকে তার রুমে পাঠিয়ে দেওয়া হলো। সে টুকরে টুকরে কাঁদছিল। তার মনে হচ্ছিল তার জীবনটা আজ এখানে শেষ হয়ে গেল। নীল একা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। রুস্তম শিকদার আর আকাশের অট্টহাসি যেন তার কানে বাজছিল। এক ষড়যন্ত্রের মাধ্যমে দুই অচেনা মানুষের জীবন আজ বিষাদময়ী বাঁধনে আটকে গেল। শুরু হলো ঘৃণা আর অবহেলার এক চরম নাটকীয় অধ্যায়। নীল কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, নাকি এই অপমানই হবে তার জীবনের শেষ পরিণতি? পুরো বাড়িতে তখন শ্মশানের নিস্তব্ধতা। নীল আর তুলির অনাকাঙ্ক্ষিত বিয়ের খবরটা দাবানলের মতো শহরে পৌঁছে গেল। খবর পাওয়া মাত্রই তুলির বাবা তুষার চৌধুরী আর তার মা লতিফা বেগম হন্তদন্ত হয়ে গ্রামে ছুটে এলেন। পুরো বাড়িতে তখন থমথমে অবস্থা। নীলের বাবা ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছেন। তার মনে হচ্ছে আজই তার দীর্ঘদিনের বন্ধুত্বের শেষ দিন। তুষার চৌধুরী যখন বাড়ির ভেতরে ঢুকলেন, তার চোখে মুখে ছিল আগ্নেয়গিরির মতো রাগ। লতিফা বেগম ঢুকে কান্নাকাটি শুরু করে দিলেন। একই সর্বনাশ হলো, আমার আদরের মেয়েটাকে এই অস্পারা গায়ের একটা বোকা ছেলের সাথে জোর করে বিয়ে দেওয়া হলো। তুষার, তুমি কিছু একটা করো। আমি এই বিয়ে মানি না, মানবো না। বন্ধু, আমাকে ক্ষমা করে দিস। আমি পাহারা দিয়েও তোর আমানত রক্ষা করতে পারিনি। গ্রামের মাতব্বররা আর রুস্তম শিকদারের চাপে আমি নিরুপায় ছিলাম। তুই চাইলে নীলকে পুলিশে দিতে পারিস, আমি বাধা দেব না।
তুষার চৌধুরী কোনো কথা বললেন না। তার তীক্ষ্ণ দৃষ্টি তখন দরজায় দাঁড়িয়ে থাকা নীলের ওপর। নীল শান্তভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই, আছে এক গভীর বিষণ্ণতা। তুষার চৌধুরী ধীর পায়ে নীলের সামনে গিয়ে দাঁড়ালেন। সবাই ভাবল তিনি হয়তো নীলের গায়ে হাত তুলবেন, কিন্তু কয়েক সেকেন্ড নীলের চোখের দিকে তাকিয়ে থেকে তুষার চৌধুরীর পাথরের মতো শক্ত চেহারাটা হঠাৎ নরম হয়ে গেল। তার ঠোঁটে এক অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠল। আমার এই বিয়ে মেনে নিতে কোনো সমস্যা নেই, বরং আমি খুশি হয়েছি যে নীল আমার জামাই হয়েছে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল। লতিফা বেগম কান্না থামিয়ে হাঁ করে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। নীলের বাবা আর আদিত্যের চোখ কপালে উঠে গেল। তুলির ঘরের কোণে দাঁড়িয়েছিল, সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার বাবা, যিনি আভিজাত্য ছাড়া কিছু বোঝেন না, তিনি এই বেকার নীলকে মেনে নিলেন। বন্ধু, আজ থেকে আমাদের বন্ধুত্বের সম্পর্ক আত্মীয়তায় পরিণত হলো। আমি জানি নীল কেমন ছেলে। আজ থেকে 1 মাস পর আমাদের এই প্রজেক্টের কাজ যখন শেষ হবে, তখন আমি ধুমধাম করে শহর থেকে লোক এনে ওদের আবার রাজকীয়ভাবে বিয়ে দিব। এই 1 মাস ওরা এভাবেই থাকুক। তুই যখন বলছিস বন্ধু, তখন আমার আর কি বলার আছে। আমি তো ভয় পাচ্ছিলাম তুই হয়তো আমাকে ভুল বুঝবি। আদিত্য, তোর তুষার আঙ্কেল আর আন্টির থাকার ব্যবস্থা কর। নীলে এবার আর চুপ করে থাকতে পারল না। সে বুঝতে পারছে তার চারপাশে এক বিশাল ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, যেখানে এখন তুলির পাপাও সামিল। সে প্রতিবাদ করার চেষ্টা করলো। আঙ্কেল, আপনি ভুল করছেন। আমি আর তুলি ষড়যন্ত্রের শিকার। এই বিয়েটা বৈধ হতে পারে না। আমি চাই না তুলির জীবন আমার মতো একজনের সাথে নষ্ট হোক। আপনি প্লিজ ওর কথা ভাবুন। নীল বাবা, বড়রা যখন সিদ্ধান্ত নেয় তখন ছোটদের চুপ থাকতে হয়। আমি যা করছি ভেবে চিন্তেই করছি। তোমার যোগ্যতা কি তা সময় বলে দিবে, এখন কোনো কথা নয়। তুলি চিৎকার করে কিছু বলতে চাইল, কিন্তু তার বাবার এক ধমকে সে দমে গেল। বিয়ের তারিখ 1 মাস পিছিয়ে দেওয়া হলো, কারণ প্রজেক্টের মেন স্ট্রাকচারের কাজটা এই সময় শেষ হবে। নীল আর তুলি একই বাড়িতে 2 প্রান্তে 2 আগন্তুকের মতো দিন কাটাতে লাগলো। রাতে যখন লতিফা বেগম তুষার চৌধুরীকে একা ঘরে পেলেন, তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তুষার, তুমি কি পাগল হয়ে গেলে? আমাদের মেয়েকে একটা চালচুলোহীন বেকার বাউন্ডুলের ছেলের হাতে তুলে দিচ্ছ, যে নিজের বাবার ব্যবসায় হাত দেয় না, সারাদিন গ্রামে ঘুরে বেড়ায়। তার মধ্যে তুমি কি দেখলে? তোমার এই হঠাৎ পরিবর্তনের কারণ কি? লতিফা, তুমি যা দেখছো তা হলো উপরের খোলস, কিন্তু আমার চোহরের চোখ সোনা চিনতে কখনো ভুল করে না। এই যে নীলকে সবাই অবহেলা করছে, অপমান করছে, সেই নীল আসলে একটা খাঁটি সোনা। ওর ভেতরের ক্ষমতা আর বুদ্ধিমত্তা যে কত বিশাল, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। মানে তুমি কি নীল সম্পর্কে এমন কিছু জানো যা আমরা জানি না? সময় হলে সব জানতে পারবে। এখন শুধু এইটুকু জেনে রাখো, আমি আমার মেয়ের জন্য পৃথিবীর সেরা জীবন সঙ্গী খুঁজে পেয়েছি। নীলকে আমি চিনে ফেলেছি লতিফা। এই 1 মাস পর যে খেলা শুরু হবে, তাতে পুরো পৃথিবী অবাক হয়ে যাবে। তুষার চৌধুরীর চোখে তখন এক অদম্য জেদার সাহস। তিনি কি সত্যি নীলের গোপন কোনো পরিচয় জেনে ফেলেছেন, নাকি এই বিয়ের পেছনে অন্য কোনো বড় ব্যবসায়িক স্বার্থ লুকিয়ে আছে? ওদিকে নীল তার ঘরের অন্ধকারে বসে ভাবছে কেন তুষার চৌধুরী তাকে রক্ষা করলেন। এই রহস্যের শেষ কোথায়? পুরো বাড়িতে এক মায়াবী নিস্তব্ধতা ছেয়ে গেল, যার আড়ালে লুকিয়ে আছে আগামী দিনের বিশাল এক বিস্ফোরণ। শুরু হলো 1 মাসের সেই অপেক্ষার প্রহর। কবুল বলার পরও 1 মাস তাদের কাছে এক দীর্ঘ অগ্নিক পরীক্ষার মতো মনে হতে লাগলো। বাড়ির সবাই যখন নীলকে নিচু নজরে দেখছে, তখন তুষার চৌধুরী এই প্রচ্ছন্ন সমর্থন গল্পের মোড়কে এক রোমাঞ্চকর দিকে নিয়ে যাচ্ছে। কেউ জানে না আগামী সূর্য কোন সত্য বয়ে নিয়ে আসবে। তুষার চৌধুরী সেই রহস্যময় হাসি যেন এই পর্বের শেষ কথা হয়ে রইল। শুরু হলো সেই অপেক্ষার কাউন্টডাউন। 1 মাস পর কি সত্যি ধুমধাম করে বিয়ে হবে, নাকি সব উলটপালট হয়ে যাবে? সব উত্তর তোলা রইল সময়ের হাতে। তুষার চৌধুরী ল্যাপটপের একটা সিক্রেট ফোল্ডার বন্ধ করে জানালার ওপাশে তাকিয়ে থাকলেন, যেখানে নক্ষত্ররা যেন নীলের ভবিষ্যতে সাক্ষ্য দিচ্ছে এক রোমহর্ষক পরিণতির অপেক্ষায়। এখন পুরো চৌধুরী আর নীলের পরিবার। রাত তখন গভীর, পুরো বাড়ি নিস্তব্ধতায় ডুবে গেছে। চারিদিকে গুমট পরিবেশ, আর মনের ভেতরে জমে থাকা অপমানের পাহাড় তুলিকে ঘরে স্থির থাকতে দিচ্ছিল না। সে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে তাদের ছাদের উপর উঠে এলো। আকাশের এক কোণে এক ফালি চাঁদ আর অজস্র নক্ষত্র যেন তুলির একাকিত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তুলি রেলিং ধরে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল এক লহমায় তার সাজানো জীবনটা তছনছ হয়ে গেছে। ঠিক তখনই পেছনে কারোর পায়ের শব্দ শোনা গেল। তুলি চোখের জল মোছার আগেই দেখলো নীল এসে দাঁড়িয়েছে। রাত দুপুরে ছাদের উপর দাঁড়িয়ে
এভাবে কাঁদলে কি সব সমাধান হয়ে যাবে? কান্না কোনো সমস্যার সমাধান নয় তুলি। আপনি এখানে কেন এসেছেন? আপনার কি এখনো তৃপ্তি হয়নি? আমাকে এভাবে সবার সামনে অপমানিত হতে হলো, জোর করে একটা সম্পর্কে জড়িয়ে দেওয়া হলো, সব তো আপনার জন্য। আমি জানি আপনার মনের ভেতর এখন কি ঝড় বইছে, কিন্তু বিশ্বাস করুন এই পরিস্থিতির ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি শুধু আপনাকে এটুকু বলতে এসেছি যে আপনি পরিবারের এই পাগলামিকে সায় দেন না, আমিও দেব না। আমাদের উপর জোর করে যে বিয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সেটা আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে না। তুলি কান্নার বেগ সামনে নিয়ে ঘুরে দাঁড়ালো। চাঁদের আলোয় নীলের শান্ত মুখটা আজ অদ্ভুত দেখাচ্ছিল। নীল কোনো অপরাধীর মতো কথা বলছে না, বরং তার কণ্ঠে এক দৃঢ় প্রত্যয় ঝরে পড়ছে। আমি চাই না আপনি জোর করে একটা সুতোয় বাঁধা থাকুন যেখানে আপনি থাকতে চান না। এই বিয়েটা শুধু কাগজে কলমে আর সমাজের চোখে। আমার কাছে এর কোনো মানে নেই যদি না আপনার সম্মতি থাকে। আপনি কি খুব সহজে কথাগুলো বলে ফেলছেন না? আপনি নিজে কি এটা মেনে নিতে পারছেন? আপনি কি পারবেন একটা অপরিচিত মেয়ের সাথে সারা জীবন কাটিয়ে দিতে? আমাকে কি সত্যি আপনি মেনে নিতে পারবেন? যার নিজের জীবনের কোনো অস্তিত্ব নেই সে আরেকটা জীবনকে কিভাবে আপন করে নেবে তুলি? আমার কাছে জীবন মানে এক অসম লড়াই। তবে হ্যাঁ, আপনার যদি মত থাকতো তবে না হয় একবার ভেবে দেখা যেত, কিন্তু আমি জোর করে কাউকে নিজের জীবনে আটকে রাখতে চাই না। নীলের এই নিষ্পৃহ কথাগুলো তুলির কানে তীরের মতো বিঁধল। সে অবাক হয়ে লক্ষ্য করলো নীল তাকে পাওয়ার জন্য বিন্দুমাত্র লালায়িত নয়, উল্টো সে তাকে মুক্তি দেওয়ার কথা বলছে। একটু পরিস্থিতি ঠান্ডা হতে দিন। সমাজ আর পরিবারের এই চাপটা কমলেই আমি আপনাকে এই বন্ধন থেকে মুক্ত করে দেব। ততদিন আপনিও একটু শান্ত থাকুন, আমাকেও শান্ত থাকতে দিন। আমি কথা দিচ্ছি আমাদের এই বিয়ে বা সম্পর্কের ব্যাপারে কেউ আপনাকে কোনো কটু কথা বলবে না, আপনার সম্মানে কেউ আঘাত করবে না, এটা আমার প্রতিশ্রুতি। নীলের এমন আত্মবিশ্বাসী কণ্ঠস্বর আর চোখের দৃঢ়তা দেখে তুলি বেশ অবাক হলো। যে মানুষটাকে সারা জীবন সে অপদার্থ আর বাউন্ডলে ভেবে এসেছে, সেই মানুষটাই আজ তাকে সব থেকে বড় নিরাপত্তা আর স্বাধীনতার নিশ্চয়তা দিচ্ছে। নীল আর কোনো কথা না বলে ধীর পায়ে ছাদ থেকে নিচে নেমে চলে গেল। তুলি একা ছাদের উপর দাঁড়িয়ে রইল। তার কান্না এখন থেমে গেছে, কিন্তু মনে নতুন এক বিস্ময় দানা বেঁধেছে। নীল কে? সে কেন এত নির্লোভ? কেন সে নিজের পরিবার আর সবার থেকে নিজেকে আড়াল রাখে? তুলি আকাশের দিকে তাকিয়ে ভাবলো সে মুক্তির কথা নীল বলছে। সেই মুক্তি কি সত্যি তার কাম্য, নাকি এই রহস্যময় মানুষটার সাথে কাটানো মুহূর্তগুলোই তাকে নতুন কোনো পথের সন্ধান দেবে? রাতের বাতাস তখন একটু জোরে বইতে শুরু করেছে, যেন এক নতুন গল্পের সূচনা করতে চাইছে। এক বোঝাপড়ার রাত শেষ হলো, কিন্তু শুরু হলো এক অলিখিত অন্তহীন প্রতীক্ষা। নীল আর তুলি এখন একই ছাদের নিচে থেকেও যেন দুই মেরুর বাসিন্দা, অথচ এক অদৃশ্য মায়ার সুতোয় তারা অজান্তেই জড়িয়ে যাচ্ছে। নীল সেই আত্মবিশ্বাসী কথাগুলো তুলির কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। বিয়ের সেই অভিশপ্ত রাতের পর থেকে দিনগুলো যেন পাথরের মতো ভারী হয়ে কাটছিল। তুলি নিজেকে পুরোপুরি কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছে। সে চায় না এক মুহূর্তের জন্য মস্তিষ্ক খালি থাকুক, কারণ খালি মস্তিষ্ক মানে সেই অপমানের স্মৃতি আর নীলের ওই মায়াবী অথচ নির্লিপ্ত চেহারার উদয় হওয়া। প্রজেক্টের সাইটে সে হাড় ভাঙ্গা খাটুনি খাটে, লেবারদের উপর চিৎকার করে, ফাইল নিয়ে রাত দিন এক করে ফেলে। সবটাই আসলে নিজেকে ভুলে থাকার একটা ব্যর্থ চেষ্টা। কিন্তু দিন শেষে যখন অন্ধকার নামে তখন একাকিত্ব তাকে গ্রাস করে নেয়। আজও তার ব্যতিক্রম হলো না। রাত 10টা বেজে গেছে। তুলি প্রজেক্ট এরিয়া থেকে নিজে গাড়ি নিয়ে একাই বের হয়েছে। তার মনের ভেতর আজ এক অদ্ভুত হাহাকার। সে গাড়ি চালাতে চালাতে একটা নির্জন রাস্তার ধারে এসে থামলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু রাস্তার ধারে ঝোপঝাড়ে ঝিঝি পোকার ডাক। তুলি গাড়ির পেছনে সিট থেকে একটা বিয়ারের বোতল বের করলো। সে কোনোদিন মদ্যপান করেনি, কিন্তু আজ তার মনে হচ্ছে একটু নেশা না করলে সে পাগল হয়ে যাবে। এক চুমুক দু চুমুক করে সে পুরো বোতলটা শেষ করে ফেলল। নেশাটা যখন তার মাথায় চলল তখন তার মনে হতে লাগলো পৃথিবীটা দুলছে। সে গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আবল তাবল বকছিল।
কেন আমার সাথে এমন হলো? কেন এই বাউন্ডুলে ছেলেটা আমার কপালে জুটলো? আমি কি চেয়েছিলাম? আমি তো রাজপুত্র চেয়েছিলাম, আর পেলাম এক কাদার মানুষ। ঠিক তখনই অন্ধকারে ভেতর থেকে 4-5টা বকাটে ছেলে বাইক নিয়ে সেখানে হাজির হলো। তুলির টলমলো অবস্থা দেখে তাদের পশুত্ব জেগে উঠল। তারা শকুনের মতো দৃষ্টি নিয়ে তুলিকে ঘিরে ধরলো। ওরে বাবা, এ কি দেখছি? রাতে রানী দেখি রাস্তায় মদ খেয়ে নাচছে। একা একা কষ্ট পাচ্ছ কেন সুন্দরী? আমরা আসি তো সঙ্গ দেওয়ার জন্য। চল না একটু নিরিবিলিতে যাই, আমাদের সাথে একটু মজা করলে সব দুঃখ ভুলে যাবি। তুলি তখন পুরোপুরি নেশায় চোর। সে বুঝতে পারছিল না তার সাথে কি হতে যাচ্ছে। সে শুধু তাদের ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল। ছেলেরা যখন পশুর মতো হামলে পড়ল তুলির ওপর, ঠিক তখনই দূর থেকে একটা বাইকের জোরালো আলো তাদের চোখের ওপর পড়ল। বাইকের ইঞ্জিনের গর্জন শুনে বোঝা যাচ্ছিল কেউ দ্রুত এগিয়ে আসছে। বাইকটা একদম সজোরে ব্রেক কষে সেখানে থামলো। নীলা যে আজ বাড়ি ফেরার পথে তুলি দেরি দেখে তাকে খুঁজতে বেরিয়েছিল। নীল বাইক থেকে নামার আগে বকাটিয়ারা তাকে গালিগালাজ শুরু করলো, কিন্তু নীল আজ অন্য রূপে। সে কোনো কথা না বলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো ওদের উপর। একজনের কলার ধরে সজোরে খুশি মারলো, অন্যজনের লাথি দিয়ে ড্রেনে ফেলে দিল। নীলের প্রতিটি আঘাত ছিল নিখুঁত আর শক্তিশালী। কয়েক মিনিটের মধ্যে বকেটেরা তাদের প্রাণ নিয়ে সেখান থেকে চম্পট দিল। নীল হাঁপাতে হাঁপাতে তুলির সামনে গিয়ে দাঁড়ালো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই নির্জন রাস্তায় মদ খেয়ে পড়ে আছেন। আপনি জানেন কি হতে পারতো আপনার সাথে? আপনি কে? আপনি কেন এসেছেন? আপনি তো এক বাউন্ডুলে। যান এখান থেকে, আমাকে একলা থাকতে দিন। আপনাদের মতো মানুষদের আমার দরকার নেই। চুপ করুন একদম। নীল আর সহ্য করতে পারল না। সে সজোরে তুলির গালে একটা চর কষিয়ে দিল। চরের চোটে তুলি একদম থমকে গেল। তার নেশার ঘরে থাকা চোখে জল টলমলো করে উঠল। সে একটা ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে কাঁদতে শুরু করলো। নীল আর কোনো কথা না বলে তুলিকে পাজাকোলা করে তুলে গাড়ি পেছনের সিটে বসিয়ে দিল। নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরো রাস্তা তুলি একবার হাসছে একবার কাঁদছে। একসময় সে টলতে টলতে ড্রাইভিং সিটের পাশে থাকা নীলের ঘাড়ের উপর ঢলে পড়ল। তার গরম নিঃশ্বাস নীলের গলায় লাগছিল। নীল নিজেকে সামলানোর চেষ্টা করছিল। বাড়ি পৌঁছানোর পর দেখলো পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। নীল খুব সাবধানে তুলিকে কোলে করে নামালো এবং পা টিপে টিপে সিঁড়ি বেয়ে তুলির ঘরে নিয়ে গেল। বিছানায় শুয়ে দিয়ে নীল যখন ফিরে আসতে চাইল, ঠিক তখনই তুলি নীলের হাতটা শক্ত করে চেপে ধরলো। যেও না নীল, তুমিও আমাকে ছেড়ে চলে যাবে? সবাই আমাকে অবহেলা করে, তুমিও কি তাই করবে? তুলি, আপনি নেশা করে আছেন। সকালে উঠলে আপনি আমাকে আবার ঘৃণা করবেন। হাত ছাড়ুন, আমাকে যেতে দিন। তুলি হাত ছাড়লো না, বরং হ্যাঁচকা টানে নীলকে নিজের ওপর ফেলে দিল। নীলের সারা শরীর কেঁপে উঠলো। সে উঠে আসার চেষ্টা করলো, কিন্তু তুলি তার দু পা দিয়ে নীলকে চ্যাপটে ধরল। তার চোখ দুটো যেন নেশায় আর কামনায় লাল হয়ে আছে। আজ আমি কোনো বাধা মানবো না। তুমি আমার স্বামী না? তবে কেন দূরে থাকো? আমার কি কোনো দাবি নেই তোমার উপর? তুলি নীলের শার্টের বোতামগুলো একের পর এক খুলতে শুরু করলো। তার আঙ্গুলের ছোঁয়ায় নীলের বুকের বিদ্যুতের মতো খেলছিল। নীল বারবার তুলিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তুলি আজ অবাধ্য। সে নীলের গলার কাছে মুখ নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। তার নাকে, গালে আর ঠোঁটে উষ্ণ পরশ দিতে লাগলো। তুলি, নিজেকে সামলান, এটা ঠিক হচ্ছে না। আপনি কাল সকালে পস্তাবেন। পস্তাবো না নীল, আজ শুধু তুমি আর আমি। তোমার এই অবহেলা আমি আর সইতে পারছি না। আমাকে আপন করে নাও নীল, প্লিজ। তুলে এবার নীলের ওপর বসলো। সে নিজের ওড়না আর কামিজের বোতাম খুলতে লাগলো। তার উন্মুক্ত শরীরে ঘ্রাণ আর নেশা মাখানো কথাগুলো নীলের সমস্ত প্রতিরোধ ক্ষমতা ভেঙে চুরমার করে দিল। একজন পুরুষ মানুষ কতখানি নিজেকে ধরে রাখতে পারে? এত অবাধ্য স্পর্শ আর উষ্ণতার পর নীল আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরে থাকা এতদিনকার সুপ্ত বাসনা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। নীল এবার নিজেই তুলিকে নিজে বাহু ধরেই টেনে নিল। তুলির অপার্থিব শরীরের ভাঁজে ভাঁজে তার হাত বুলিয়ে দিতে লাগলো। তুলি উত্তেজনায় কাঁপছিল আর নীলের পিঠে নখ দিয়ে আঁচড় কাটছিল।
পুরো ঘর তখন একদম নিস্তব্ধ, শুধু দুজনে ঘন ঘন আর ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। নীল তুলির প্রতিটা অঙ্গে তার ভালোবাসার চিহ্ন এঁকে দিল। তুলি পাগলের মতো নীলকে সঙ্গ দিতে লাগলো। তাদের শরীর আর আত্মা যেন এক অভিন্ন সত্তায় পরিণত হলো। সেই নেশা মাখানো রাতে সব ঘৃণা আর অপমান ধুয়ে মুছে গিয়ে জন্ম নিল এক আদিম আর পবিত্র ভালোবাসা। দুজনে একে অপরের মধ্যে হারিয়ে গেল, যেন এই রাত কোনোদিন শেষ না হয়। জ্যোৎস্নার আলো জানালা দিয়ে এসেই সে মিলন দৃশ্যের সাক্ষী হয়ে রইল। ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে আসতেই তুলির ঘুমটা ভেঙে গেল। তার সারা শরীর তখন এক অদ্ভুত ভারী আবেশে জড়িয়ে আছে। চোখ মেলতে সে স্তব্ধ হয়ে গেল। সে দেখল সে নীলের বুকের পর মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। নীলের শক্ত দুহাত তাকে আগলে রেখেছে। নিজের শরীরের অগোছালো অবস্থা আর গত রাতের আবছা স্মৃতিগুলো যখন মাথায় ভিড় করলো, তুলি মুহূর্তের মধ্যে পাথর হয়ে গেল। পরক্ষণে তার ভেতর থেকে এক তীব্র ঘৃণার আর্তনাদ বেরিয়ে এলো। সে সজোরে চিৎকার করে উঠল, কি হয়েছে? কি হয়েছে তুলি? ওভাবে চিৎকার করছেন কেন? শান্ত হন, বাড়ির সবাই জেগে যাবে। স্পর্শ করবে না আমাকে, একদম দূরে সরুন। আপনি এত নীচ, আপনি এই সুযোগের অপেক্ষায় ছিলেন? আপনি কি বলছেন এসব? কাল রাতে কি হয়েছিল আপনার মনে নেই? আপনি নেশা করে কি করছিলেন সব ভুলে গেলেন? আমি তো আপনাকে শুধু ঘরে পৌঁছে দিতে এসেছিলাম। মিথ্যে কথা, সব আপনার সাজানো নাটক। এখন বুঝতে পারছি সেদিন প্রজেক্ট এরিয়াতে আমাদের কেন আটকানো হয়েছিল। ওটাও আপনার পরিকল্পনা ছিল যাতে আমাকে জোর করে বিয়ে করতে পারেন। আর কাল রাতে আমাকে নেশা করিয়ে আপনি আপনার আসল রূপ দেখালেন। আপনি একটা সুযোগ সন্ধানী ছোট লোক। মুখ সামলে কথা বলুন তুলি। আমি কোনো পরিকল্পনা করিনি। আপনাকে আমি সম্মান করি বলেই কাল বারবার বাধা দিয়েছিলাম, কিন্তু আপনি তো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমি আপনাকে ছোট করতে চাইনি। আপনি আমাকে সম্মান করেন? হাসালেন মিস্টার নীল। একটা রাস্তার বখাটে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। তফাৎ শুধু এটাই যে আপনি ঘরের ভেতর বখাটেপনা করেন। আমি আপনাকে কোনোদিন মাফ করব না। আপনি আমার জীবনটা বিষিয়ে দিয়েছেন। আপনার মতো একটা সস্তা মানুষের সাথে এক বিছানায় থাকাটা আমার কাছে মৃত্যুর চেয়েও ভয়াবহ। আমি জানতাম আপনি সকালে উঠে আমাকেই দোষ দেবেন, কিন্তু নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখুন তো, কাল রাতে কার হাত কে চেপে ধরেছিল? কে কাকে নিজের উপর টেনে নিয়েছিল? আমি তো আপনাকে ঘৃণা করি না তুলি, কিন্তু আপনার এই অহংকার আমাকে অবাক করে। চুপ করুন, আপনার কোনো সাফাই আমি শুনতে চাই না। এই নোংরা ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান। আমি আপনার মুখ দেখতে চাই না। আপনার রক্তে বিষ আছে নীল, আপনি জঘন্য। নীল আর কোনো কথা বলল না। তার বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সে ধীর পায়ে বিছানা থেকে নেমে নিজের জামাটা পরে নিল। তার দু চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল, যা তুলি লক্ষ্যই করলো না। নীল ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে একবার আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলো। এরপর সে দ্রুত পায়ে সিঁড়ি পেয়ে নিচে নেমে গেল এবং নিজের বাইকটা নিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। এদিকে তুলি ওয়াশরুমে ঢুকে ঝর্ণার নিচে বসে কাঁদতে লাগলো। সে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। তার মনে হচ্ছে সে অপবিত্র হয়ে গেছে। এরপর কয়েকটা দিন কেটে গেল। নীল আর বাড়িতে ফেরেনি। তুলি তাকে খুঁজছে না ঠিকই, কিন্তু অবচেতন মনে তার অনুপস্থিতি তাকে খচখচ করছে। বাড়ির সবাই আবারও অস্থির হয়ে উঠেছে নীলের নিরুদ্দেশ হওয়া নিয়ে। ওরে বাবা, দেখ তো ছেলেটা আবার কোথায় গেল? কেন কোনো কাজ নেই, কাম নেই, সারাদিন বাইরে বাইরে টোটো করে ঘুরে বেড়ানো, বউ ঘরে রেখে স্বামী উদাও, এমনটা তো কোনোদিনও দেখিনি। আমি তো আগেই বলেছিলাম ও একটা কুলাঙ্গার। বিয়ের পরও ওর স্বভাব পাল্টালো না। তুষার বন্ধুকে আমি কি জবাব দেব? ড্রয়িং রুমে বসে তুষার চৌধুরী আর লতিফা বেগম নিজেদের মধ্যে কথা বলছিলেন। লতিফা বেগম বারবার স্বামীকে চাপ দিচ্ছিলেন এই নরক থেকে তুলিকে মুক্ত করতে। তুষার, তুমি কি এখনো অন্ধ হয়ে আসো? দেখছো না ছেলেটা কেমন? বিয়ের কয়েকদিন না যেতেই সে উধাও হয়ে গেল। আমার মেয়েটা একা এই বাড়িতেই পড়ে আছে। চলো ওকে শহরে নিয়ে যাই, ওখানে ওর নতুন করে বিয়ে দেব। গ্রামের এই বিয়ের কথা কেউ জানবে না। আমাদের অনেক পরিচিত লোক আছে যারা তুলিকে মাথায় করে রাখবে। লতিফা, তুমি বড্ড বেশি অস্থির হয়ে পড়ছো। আমি বলেছি তো নীল এমন ছেলে নয়। ও নিশ্চয়ই কোনো জরুরি কাজে গেছে, আর বিয়ে ভেঙে দেওয়াটা কোনো সমাধান নয়। জরুরি কাজ? যার কোনো কাজই নেই তার আবার জরুরি কাজ কি? তুমি শুধু শুধু এই বেকার ছেলেটার গুণ গাইছো। তুলির জীবনটা নষ্ট হতে দিচ্ছ তুমি। আমি জহুরি লতিফা,
আমি জানি খাঁটি সোনা কখন আগুনের তপ্ত আছে পড়ে। নীলকে একটু সময় দাও, ও ফিরে আসুক, সব ঠিক হয়ে যাবে। তুলি দরজার আড়াল থেকে সব শুনছিল। সে নিজের জীবনের উপর চরম বিরক্ত। বাবার এই অন্ধবিশ্বাস আর নীলের এই অদ্ভুত আচরণ তাকে দিশেহারা করে তুলছে। নীল প্রায় 2 সপ্তাহ ধরে নিখোঁজ। সে কোথায় আছে, কি করছে কেউ জানে না। তুলি প্রজেক্ট সাইটে গেলেও তার মন বসে না। সে বারবার ফোনটা বের করে দেখে নীলের কোনো কল বা মেসেজ আসে কিনা। যদিও সে নীলকে ব্লক করে রেখেছে, এক অজানা শূন্যতা আর ঘৃণা মিলেমিশে তুলির জগৎটাকে ধূসর করে দিয়েছে। নীল কি সত্যি ফিরে আসবে, নাকি এই বিচ্ছেদই হবে তাদের সম্পর্কের শেষ পরিণতি? তুষার চৌধুরীর রহস্যময় হাসি আর নীলের চোখে সেই জল, সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে আছে তাদের ভবিষ্যৎ। শুরু হলো এক দীর্ঘ অপেক্ষার পালা। 2 সপ্তাহ পর হঠাৎ একদিন গ্রামের মোড়ে একটা জিপ গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো নীল। তার পরনে সেই পুরনো সাধারণ পাঞ্জাবি নেই। সে আজ চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য নিয়ে ফিরেছে। গ্রামের চায়ের দোকানে তখন রুস্তম শিকদার আর তার চেলারা বসে আড্ডা দিচ্ছিল। নীল সোজা সেখানে গিয়ে দাঁড়ালো, তার হাতে একটা পেন ড্রাইভ আর কিছু কাগজপত্র। নীল চিৎকার করে গ্রামের মানুষদের ডাকলো। মুহূর্তের মধ্যে সেখানে উপচে পড়া ভিড় জমে গেল। নীলের বাবা আদিত্য আর তুলিও খবর পেয়ে সেখানে ছুটে এলেন। আপনারা সবাই সেদিন আমাকে আর তুলিকে অপবাদ দিয়েছিলেন। রুস্তম শিকদারের কথায় নিচে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়েছিলেন। আজ আমি আপনাদের আসল সত্যটা দেখাতে এসেছি। রুস্তম সাহেব, আপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ আর আপনার পাঠানো গুন্ডাদের স্বীকারোক্তি আমার কাছে আছে। কি আবল তাবল বকছিস তুই? লোক জড়ো করে নাটক করার জায়গা পাস না? নাটক আমি নই, আপনি করেছিলেন। এই দেখুন ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার লোকেরাই অফিসের বাইরে থেকে তালা দিয়েছিল এবং তুলিকে ভয় দেখিয়ে ভেতরে আটকে রেখেছিল। আর আদিত্যের কলেজের ওই ছেলেরা যারা আপনাকে সাহায্য করেছে তারা এখন পুলিশের হেফাজতে। তারা সব সত্যি বলে দিয়েছে। নীলা একটা প্রজেক্টের সব ভিডিও ফুটেজ চালিয়ে দিল। গ্রামের মানুষ স্তম্ভিত হয়ে দেখলো কিভাবে এক সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে নীলা তুলিকে ফাঁসানো হয়েছিল। সত্য সামনে আসতেই রুস্তম শিকদার পালানোর চেষ্টা করলো, কিন্তু গ্রামের জোয়ান ছেলেরা তাকে ধরে ফেললো। মাতব্বরেরা মাথা নিচু করে নীলের সামনে এসে দাঁড়ালো। নীল বাবা, আমাদের মাফ করে দাও। আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে এক বড় অন্যায় করে ফেলেছি। তোমাদের ওপর যে অপবাদ দিয়েছি তা আর ফেরানো যাবে না। আমাদের ভুল হয়ে গেছে। নীল, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি নিজের ছেলেকে বিশ্বাস না করে বাইরের লোকের কথা শুনে তোর গায়ে হাত তুলেছি। আমি আজ বড্ড লজ্জিত। ক্ষমার কথা বলছেন আব্বু? যখন ঘরের মানুষ বিশ্বাস করে না তখন আর কিছুই বেঁচে থাকে না মানুষের কাছে। আপনারা আমাকে ক্ষমা করছেন কারণ আজ প্রমাণ হাতে এসেছে। কিন্তু সেদিন যখন আমি বারবার বলছিলাম আমরা নির্দোষ, তখন কেউ তো আমার চোখের জল দেখেনি। আপনারা আপনাদের মান সম্মান বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু আমার অস্তিত্বটা মেরে ফেলেছেন। আমার আর এখানে থাকার কোনো মানে হয় না। নীলার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে হনহন করে বাড়ির দিকে চলে গেল। তুলি পাথরের মতো দাঁড়িয়ে দেখছিল সব। তার মনের ভেতর এক তীব্র অপরাধবোধের জন্ম নিল। সে শুধু এই চক্রান্তের কথা ভাবছে না, সে ভাবছে সেই রাতের কথা। বাড়িতে ফিরে তুলি নিজের ঘরে দরজা বন্ধ করে বসে রইল। তার মনে পড়ছে সে নীলকে কি জঘন্য ভাষায় গালিগালাজ করেছে, তাকে ছোটলোক আর সুযোগ সন্ধানী বলেছে, অথচ নীল তাকে সেই বকাটেদের হাত থেকে রাতে বাঁচিয়েছিল। হঠাৎ তুলির মনে পড়ল সেই রাতের একটা অদ্ভুত ঘটনা। সে যখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল তখন ভুল করে তার বান্ধবীর নম্বরে কল গিয়েছিল। তার ফোনে একটা অটোমেটিক কল রেকর্ডিং অ্যাপ আছে যা ফোনের যে কোনো সমস্যা বা টেকনিক্যাল কারণে কল কাটলেও রেকর্ড করে থাকে। তুলি কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করলো এবং সেই রেকর্ডিং ফোল্ডারে গিয়ে রাতে সেই ফাইলটা খুঁজে বের করলো। রেকর্ডিং অন করতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যাচ্ছে তুলি জড়ানো কণ্ঠস্বর। সে নীলকে জাপটে ধরছে, নীলকে যেতে নিষেধ করছে। নীল বারবার বলছে তুলি নিজেকে সামলান, এটা ঠিক হচ্ছে না, কিন্তু তুলি জেদ ধরেছে। সে নিজেই নীলকে নিজের উপর টেনে নিচ্ছে এবং তাকে স্পর্শ করার জন্য প্রলুব্ধ করছে। রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে নীল কতবার নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তুলি তাকে এক ইঞ্চিও নড়তে দেয়নি। পুরো সত্যটা এখন আয়নার মতো পরিষ্কার। নীল নির্দোষ ছিল, অপরাধী তুলি নিজেই। হে কি করলাম আমি?
যে মানুষটা আমাকে সম্মান দেওয়ার জন্য নিজের জীবন বাজি ধরলো, আমি তাকে জঘন্য অপবাদ দিলাম। আমি কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো? তুলি আর এক মুহূর্ত দেরি করলো না। সে পাগলের মতো দৌড়ে নীলের ঘরের সামনে গেল। দেখলো নীল ট্রাভেল ব্যাগে কিছু কাপড় ভরছে। সে আবার চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নীল, নীল শুনুন, আমি সব জানতে পেরেছি। আমি আমার ফোনের রেকর্ডিং শুনেছি। আমি অপরাধী নীল। আমি আপনাকে জানোই তাই বলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার পায়ে ধরছি, আমাকে মাফ করে দিন। ক্ষমার কি আছে তুলি? আপনি তো আমাকে জঘন্য ভেবেছিলেন, এখন রেকর্ডিং শুনে মন পাল্টেছে। কিন্তু আমার মনের ভেতর যে ক্ষত আপনি তৈরি করেছেন, তা কি কোনো রেকর্ডিং মুছে দিতে পারবেন? আপনার ওই ঘৃণা ভরা চাহনি আমি ভুলতে পারি না। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি বুঝতে পারিনি আমি কি করেছি। আপনি কেন আমাকে বাধা দিলেন না? কেন আমাকে চর মেরে সরিয়ে দিলেন না? আমি সরিয়ে দিয়েছিলাম তুলি, অনেকবার, কিন্তু আপনি হার মানেননি। আর শেষ পর্যন্ত আমিও একজন মানুষ, কোনো রোবট নই। তবে এই বিষয় নিয়ে আর কথা না বলাই ভালো। যা হওয়ার হয়ে গেছে। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এটা নিয়ে আর কোনো অপরাধবোধ মনে রাখবেন না। আপনি মুক্ত। আপনি কি চলে যাচ্ছেন? আমাকে এইভাবে রেখে চলে যাচ্ছেন? চলে যাবেন? আমি চলে যাচ্ছি আমার নিজের কাজে। আপনাকে তো আগেই কথা দিয়েছিলাম, পরিস্থিতি শান্ত হলে আমি আপনাকে এই বন্ধন থেকে মুক্ত করে দেব। আজ সব প্রমাণ হয়ে গেছে যে আপনি নির্দোষ। এখন আপনি আপনার জীবন নিয়ে সুখে থাকতে পারেন। নীল ব্যাগটা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তুলি তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু তার নিজের গলার স্বর যেন আটকে আসছিল। সে বুঝতে পারছিল নীল তাকে এড়িয়ে চলছে, তার সাথে কথা বলতেও ঘৃণাবোধ করছে। নীলের সেই শান্ত অথচ উদাসীন চাহনি তুলির বুকে তীরের মতো বিচ্ছিল। নীল নিচে নেমে গিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে গেল। তুলি বারান্দায় দাঁড়িয়ে দেখলাম নীলের বাইকটা ধুলো উড়িয়ে চলে যাচ্ছে। সে জানে সে এখন একা, একদম একা। তার করা ভুলের মাসুল তাকে এভাবেই দিতে হবে। নীলের এই দূরত্ব তুলির কাছে নরক যন্ত্রণার চেয়েও বেশি কঠিন মনে হতে লাগলো। নীল বাড়িতে ফিরেছে ঠিকই, কিন্তু সে যেন এক জীবন্ত পাথর। তুলির সাথে তার কোনো কথা হয় না। একই বাড়িতে থেকেও তারা দুজন যেন দুই ভিন্ন গ্রহের বাসিন্দা। তুলি কয়েকবার চেষ্টা করেছে নীলের ঘরে গিয়ে কথা বলতে, ক্ষমা চাইতে কিংবা এক কাপ চা নিয়ে সামনে দাঁড়াতে, কিন্তু নীল তাকে সুকৌশলে এড়িয়ে যায়। তুলি যখন ডাইনিং টেবিলে বসে নীল তখন উঠে যায়। তুলি যখন বারান্দায় আসে নীল তখন নিচে নেমে যায়। নীলের এই নীরব অভিমান তুলির বুকটা তিলে তিলে দগ্ধ করছিল। অপরাধবোধ তাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিচ্ছিল না। এর মধ্যে একদিন আদিত্যের জন্মদিন ঘনিয়ে এলো। আদিত্য এবার বেশ বড়সড় আয়োজন করলো। কলেজের সব বন্ধু বান্ধবকে বাড়িতে দাওয়াত দিল। বাগান বাড়িটা আলোকসজ্জায় সেজে উঠল। ডেকোরেশন আর খাবারের গন্ধে পুরো বাড়ি উৎসব মুখর। আদিত্যর সব বন্ধুরা ভিড়ে সব থেকে বেশি নজর কাটছিল নিশা। নিশা আদিত্যের সহপাঠী এবং কলেজের বেশ নামডাকওয়ালা রূপসী মেয়ে। সেদিন বাস্কেটবল টুর্নামেন্টে নীলের ওই রুদ্রমূর্তি আর অকল্পনীয় খেলা দেখে নিশা পুরোপুরি নীলের উপর ফিদা হয়ে গিয়েছিল। সে অনেকবার আদিত্যের কাছে নীলের ফোন নাম্বার চেয়েছে, নীলের সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু আদিত্য বিষয়টি এড়িয়ে গেছে, কারণ সে জানে তার ভাই বিবাহিত এবং বাড়িতে জটিল পরিস্থিতি চলছে। আদিত্য, তোর ভাইয়া কোথায়? আমি তো আজ মূলত ওনার জন্যই এখানে এসেছি। ওনার ওই ড্যাশিং লুকটা ভুলতেই পারছি না। নিশা, ভাইয়া হয়তো বিজি আছে, তুই বরং জুস খা, বন্ধুদের সাথে আড্ডা দে। ওসব কথা রাখ, আমি জানি উনি বাড়িতেই আছেন। তুই ওনার সাথে পরিচয় করিয়ে দিবি নাকি আমি নিজেই খুঁজে নেব? নিশা কারোর কথা না শুনে বাড়ির ভেতর ঢুকে পড়ল। ড্রয়িং রুমে নীল তখন একটা বই হাতে বসেছিল। নিশা নীলকে দেখা মাত্রই প্রজাপতির মতো উড়ে গিয়ে তার পাশের সোফায় গিয়ে বসলো। সে নীলের এতটা কাছাকাছি গিয়ে বসলো যে নীল নিজেও বেশ অপ্রস্তুত হয়ে গেল। নিশা তার হাত দিয়ে নীলের পাঞ্জাবির হাতা ঠিক করে দেওয়ার ভান করতে লাগলো। হাই নীল ভাইয়া, আপনাকে তো সেদিন মাঠেই বলতে চেয়েছিলাম, আপনি জাস্ট ফাটাফাটি খেলেন। আপনার ভক্ত হয়ে গেছি আমি। আপনি কি জানেন আপনাকে দেখতে কতটা হ্যান্ডসাম লাগছে আজ? ধন্যবাদ। আমি আসলে ওভাবে খেলি না, ওটা জাস্ট একটা দুর্ঘটনা ছিল। আপনি বরং আদিত্যের সাথে এনজয় করুন। ধুর, আদিত্য তো পিচ্ছি। আপনার সাথে কথা বলতে আমার বেশি ভালো লাগছে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? আমি তো আপনার ডাই হার্ট ফ্রেন্ড হয়ে গেছি। নিশা কথা বলতে বলতে যেন নীলের উপর ঢলে পড়ছিল। সে নীলের গলা ধরে টানছিল আর বারবার গায়ে হাত দিচ্ছিল।
নীল বেশ কয়েকবার নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু নিশা নাছোড়বান্দা, সে নীলের হাত চেপে ধরলো। নীল তাকে কঠোরভাবে বারণ করার চেষ্টা করছিল, কিন্তু নিশার যে তার চপলতার কাছে সে যেন একটু নমনীয় হয়ে গেল। ঠিক তখনই তুলি সিঁড়ি দিয়ে নিচে নামছিল। দূর থেকে এই দৃশ্য দেখে তুলির শরীরের রক্ত মাথায় চড়ে গেল। তুলি দেখলো যে নীল তাকে একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করতে আজ দ্বিধাবোধ করে। সেই নীলকে অন্য একটা মেয়ে এভাবে জড়িয়ে ধরেছে, ঢলাঢলি করছে, আর নীল খুব একটা প্রতিবাদ করছে না। তুলির মনে হলো তার অধিকার কেউ কেড়ে নিচ্ছে। সে দ্রুত ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। কি হলো নীল ভাইয়া, আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আমি তো আপনার আপনজন হতে চাই। আদিত্য তো আমাকে বলেই দিয়েছে আপনি একলা থাকেন। নিশা, আপনি যা ভাবছেন তা নয়, আপনি বরং সীমা লঙ্ঘন করছেন। আমি সীমা মানি না ভাইয়া, আমি যা পছন্দ করি তা যেভাবেই হোক হাসিল করি। আপনার ওই গম্ভীর চেহারাটা আমার খুব প্রিয়। তুলি এসে ঠিক নিশার সামনে দাঁড়ালো। নিশা তুলিকে চিনত না, সে শুধু অবাক হয়ে তুলির ড্রেস আপ আর রুদ্রমূর্তি দেখছিল। তুলির চোখ দুটো তখন রাগে জ্বলছিল। নীল তুলিকে দেখো না দেখার ভান করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। কে আপনি? আর এখানে এইভাবে কার সাথে ঢলঢলি করছেন সেটা কি আপনার জানা আছে? লজ্জা বলতে কি আপনার কিছু নেই? আমি নিশা, আদিত্যর বেস্ট ফ্রেন্ড। আর আপনি কে শুনি? এখানে এভাবে ইন্টারফেয়ার করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি নীল ভাইয়ার সাথে কথা বলছি, আপনার কি সমস্যা? আমার কি সমস্যা সেটা আমার বরকে জিজ্ঞেস করুন। আর আপনি যে নীল ভাইয়া করছেন, উনি বিবাহিত, আমি ওনার স্ত্রী। এবার ওনার থেকে ওঠার দয়া হবে আপনার, নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেব? তুলির মুখে বর আর স্ত্রীর শব্দটা শুনে নিশা একদম থতমত খেয়ে গেল। সে বড় বড় চোখ করে নীলের দিকে তাকালো। নীল তখনও চুপ। নিশা কিছু বুঝতে না পেরে তড়িঘড়ি করে সোফা থেকে উঠে দাঁড়ালো। সে আদিত্যের উপর মনে মনে রাগ করলো, কারণ আদিত্য তাকে এই সত্যটা বলেনি। ও, আপনি ম্যারিড? আদিত্য তো একবারও বলেনি। আই এম সরি, আমি আসলে জানতাম না। তবে নীল ভাইয়া, আপনি কিন্তু বেশ ইন্টারেস্টিং পারসন। আপনার ওয়াইফ একটু বেশি পজিটিভ দেখা যাচ্ছে। আসছি। নিশা গটগট করে বাইরে চলে গেল। ড্রয়িং রুমে এখন শুধু নীল আর তুলি রাগে ফুঁসছে। সে নীলের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি কি একবারও বলতে পারলেন না যে আপনি বিবাহিত? একটা বাইরের মেয়ে আপনার গায়ে এভাবে হাত দিচ্ছে, আপনার উপর ঢলে পড়ছে, আর আপনি পুতুলের মতো বসে উপভোগ করছেন? আপনার রুচি কি এতটা নিচে নেমে গেছে? আমার রুচি নিয়ে কথা না বলাই ভালো তুলি। যে নিজের বরের চরিত্র নিয়ে সন্দেহ করতে পারে তার মুখে এসব মানায় না। আর আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। নিশা আমার অতিথি ছিল, তাকে অপমান করা আমার কাজ নয়। অতিথি হলে সে ড্রয়িং রুমে বসে আড্ডা দিত, আপনার গায়ে হাত দিত না। আপনি আমাকে এড়িয়ে চলেন, আমাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু অন্য মেয়ের সাথে ঠিকই এনজয় করছেন। এইটাই কি আপনার প্রতিশোধ? আমি কোনো প্রতিশোধ নিচ্ছি না। আমি শুধু আপনার থেকে দূরে থাকছি যাতে আপনি আপনার যোগ্য সঙ্গী খুঁজে নিতে পারেন। আমাকে তো আপনি ছোট লোক ভেবেছিলেন, তবে নিশা অন্তত আমাকে ঘৃণা করে না। নীলার কোনো কথা না বলে নিজের ঘরের দিকে চলে গেল। তুলি সেখানেই দাঁড়িয়ে রইল। তার মনে হলো সে আজ নতুন করে হেরে গেল। নীলের এই উদাসীনতা তাকে মেরে ফেলছে। নিশার মতো জেদি আর বেপরোয়া মেয়েরা যে নীলের উপর নজর দিচ্ছে সেটা তুলির জন্য এক বড় সংকেত। তুলি বুঝতে পারলো সে যদি এখন নীলের মন জয় করতে না পারে তবে হয়তো সে সত্যি এই মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। নিশা ড্রয়িং রুম থেকে চলে যাওয়ার পর নীলের চোখে মুখে এক অদ্ভুত নিস্পৃহা ফুটে উঠল। সে তুলির কোনো কথাই উত্তর না দিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। নীল ঘরে ঢুকে দরজাটা বন্ধ করতে যাচ্ছিল। ঠিক তখনই তুলি এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে এসে দরজায় হাত রাখলো। সে গায়ের জোরে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং ভেতর থেকে খিল আটকে দেয়। নীল কিছুটা হক চুকিয়ে গেল। সে ভুরু কুঁচকে এবং সন্দেহহীনভাবে তুলির দিকে তাকিয়ে রইল। আপনার সমস্যা কি তুলি? এই অসময়ে আমার ঘরে এভাবে ঢুকে দরজা বন্ধ করার মানে কি? এখান থেকে বেরিয়ে যান। তুলি কোনো উত্তর দিল না। তার দৃষ্টি এখন অন্যরকম, এক ঘোর লাগা আবেশে। সে নীলের দিকে তাকিয়ে আছে। সে টলমল পায়ে নীলের একদম কাছে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠস্বর আগে চেয়ে অনেক বেশি নরম আর জড়ানো। কি চাই মানে? নিজের বরের কাছে এসেছি, আমার বরের ভালোবাসা চাই, অধিকার চাই। কেন আমি কি আসতে পারি না? ভালোবাসা, অধিকার? আপনি কি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন? আপনি কি বলছেন?
যে নীলকে আপনি কয়েকদিন আগে ছোট লোক বলে গালি দিয়েছিলেন, যার চরিত্র নিয়ে নোংরা সন্দেহ করেছিলেন, আজ তার কাছেই ভালোবাসা খুঁজতে এসেছেন? এটা কি আপনার নতুন কোনো নাটক? নীলের এই বিষাক্ত হাসি আর তেজরা কথাগুলো তুলির কলিজায় তীরের মতো বিচ্ছিল। সে ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, কিন্তু মুখে সেটা প্রকাশ করলো না, বরং নিজের অধিকার বোধ নিয়ে সে আরো এক ধাপ এগিয়ে গেল। তুলি হঠাৎ করে নীলকে সজোরে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। নীল কিছু বোঝার আগেই তুলি তার বুকের উপর উঠে বসলো। সে নীলের চোখের দিকে তাকে এক মায়াবী আর রোমান্টিক অস্থিরতায় তাকে স্পর্শ করতে লাগলো। ছাড়ুন আমাকে তুলি, কি করছেন আপনি? নিজেকে সামলান। আপনি কি ভুলে গেছেন আমি কে? আমি তো সেই বাউন্ডুলে যার কোনো ভবিষ্যৎ নেই। আমার মতো মানুষের সাথে এভাবে থাকাটা আপনার আভিজাত্যে লাগবে না? আজ কোনো আভিজাত্য নেই নীল, আজ শুধু আমি আর আপনি। আপনি কেন বুঝছেন না আমি আমার ভুলের জন্য কতটা পড়ছি? আমি জানি আমি আপনাকে অপমান করেছি, কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্য কোনো মেয়ের সাথে ঢলাঢলি করবেন। আপনি শুধু আমার নীল। তুলি পাগলের মতো নীলের শার্টের কলা চেপে ধরল এবং তার মুখে কপালে নিজের উষ্ণ পরশ বুলিয়ে দিতে লাগলো। সে নীলকে একরকম রোমান্টিক অত্যাচারে বিপর্যস্ত করে তুলছিল, কিন্তু নীল এবার আর নিজেকে সঁপে দিল না। সে সর্বোচ্চ শক্তি দিয়ে তুলিকে ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে দিল এবং বিছানা থেকে নেমে দাঁড়ালো। যথেষ্ট হয়েছে তুলি, আজ আবার আপনি একই ভুল করছেন। একই নোংরামি বারবার করবেন না। এই ছোট লোকের কাছে আসার দরকার নেই আপনার। ছোট লোকের চরিত্র ঠিক নেই, মনে নেই আপনার কথাগুলো? আজ যদি আবার আমাদের মধ্যে কিছু হয়ে যায়, তবে কাল সকালে উঠে আপনি আবার আমাকেই দোষ দেবেন, বলবেন আমি আপনাকে সুযোগ বুঝে ব্যবহার করেছি। আবারও আপনার বড় কোনো ক্ষতি হয়ে যাবে, সেই দায় আমি নিতে পারবো না। তুলি মেঝেতে বসে পড়ল। নীলের প্রতিটি কথা যেন চাবুকের মতো তার পিঠে পড়ছে। নীল যে তাকে পুরনো কথার খোঁচা দিয়ে তেলে তেলে মারছে, সেটা বুঝতে তার আর বাকি রইল না। সে বুঝতে পারল নীলের অভিমান পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, যা ভাঙ্গা এত সহজ না। শুধু আমার। আপনি কি আমাকে এইভাবে সারা জীবন শাস্তি দেবেন নীল? আমি তো মাফ চেয়েছি, আমি তো মেনেছি আমি ভুল ছিলাম। তবে কেন আপনি বারবার ওই পুরনো কথাগুলো বলে আমাকে ক্ষতবিক্ষত করছেন? আপনি কি আমাকে একটুও ভালোবাসেন না? ভালোবাসা অনেক বড় শব্দ তুলি, সেটা বিশ্বাসের ওপর টিকে থাকে। আপনি যেদিন আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, সেদিনই আমাদের মাঝখানের সব বিশ্বাস শেষ হয়ে গেছে। এখন আপনি আমার কাছে শুধু একজন অচেনা নারী ছাড়া আর কিছুই নন। দয়া করে আমার ঘর থেকে বেরিয়ে যান, আমাকে শান্তিতে থাকতে দিন। নীল আর তুলির দিকে ফিরেও তাকালো না। সে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। তুলি মেঝেতে বসে হাওমাও করে কাঁদতে লাগলো। ঘরের নিস্তব্ধতা যেন তাদের দুজনের হাহাকারকে আরো বাড়িয়ে দিচ্ছিল। তুলি বুঝতে পারলো শারীরিক সান্নিধ্য দিয়ে নীলের মন জয় করা সম্ভব নয়। নীলের আত্মা আজ ভীষণভাবে আহত। সে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। নীল একবার আর চোখে দরজার দিকে তাকালো। তার চোখও তখন জলে ভিজে উঠেছে। ভালোবাসার এই দহন আজ দুজনকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। গত রাতের সেই অপমান আর অভিমানের দহন তুলিকে এক মুহূর্ত ঘুমাতে দেয়নি। ভোরের আলো ফুটতে সে জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ তার নজরে এলো নীল খুব সাবধানে তার ব্যাগটা গুছিয়ে বাইক নিয়ে বাড়ির পেছনের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তুলি মনে পড়ে গেল নীলের মায়ের সেই কথাগুলো। নীল নাকি মাসের অর্ধেকটা সময় বাইরে কাটিয়ে দেয়। কোথায় যাই, কার কাছে যাই, মনের ভেতর দানা বাঁধা সেই পুরনো সন্দেহটা আজ আবার বিষাক্ত সাপের মতো ফোঁস করে উঠল। তুলি ভাবল নীল কি তবে অন্য কোনো মেয়ের কাছে যাচ্ছে, নাকি সে তাকে ছেড়ে চিরতরে চলে যাওয়ার পরিকল্পনা করছে। কোনো কিছু না ভেবেই তুলি নিজের গাড়ির চাবিটা হাতে নিল। সে আজ নীলের পিছু ছাড়বে না। রহস্যের শেষ দেখেই তবে সে শান্ত হবে। নীল বাইক নিয়ে গ্রামের মেঠো পথ পেরিয়ে হাইওয়েতে উঠল। তুলি নিরাপদ দূরত্ব বজায় রেখে তাকে ফলো করতে লাগলো। প্রায় 2 ঘন্টা চলার পর নীল শহরতলির একদম শেষ মাথায় একটা নির্জন এলাকায় পৌঁছালো। সেখানে মাইলের পর মাইল জুড়ে এক বিশাল সীমানা প্রাচীর। গেটের সামনে আসতে তুলি অবাক হয়ে দেখলো সেখানে হাইটেক সিকিউরিটি, সহস্র গার্ড আর সিসিটিভি ক্যামেরায় ঘেরা এক সেই এলাকা। নীলের বাইকটা পৌঁছানোর সাথে সাথে সে স্বয়ংক্রিয়ভাবে গেটটা খুলে গেল এবং নীল ভেতরে ঢুকে পড়ল। তুলি গাড়িটা একটু দূরে ঝোপের আড়ালে পার্ক করলো। তার মাথায় তখন রক্ত চড়ছে। সে কোনোভাবেই ভেতরে ঢোকার পথ খুঁজছিল। কিছুক্ষণ পর গেটের এক গার্ডকে টাকা লোভ দেখে আর নিজের পরিচয় গোপন করে সে কৌশলে ভেতরে প্রবেশ করলো।
ভেতরে পা রাখতে তুলির চোখের মনি স্থির হয়ে গেল। সে যা দেখছে তা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব? এটা শুধু একটা বাগান বাড়ি বা খামার নয়, এটা যেন একটা আস্ত সাম্রাজ্য। মাইলের পর মাইল জুড়ে আধুনিক শেড তৈরি করা হয়েছে। তুলি একটু এগিয়ে গিয়ে দেখলো সেখানে কয়েকশো উন্নত জাতের গরু পালন করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়টি হলো প্রতিটি গরুর গলায় ডিজিটাল চিপ লাগানো। রোবোটিক মেশিনের সাহায্যে গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। দুধ দহন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ সবটাই হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। তুলি একটা বড় সাইনবোর্ডের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। সেখানে বড় বড় অক্ষরে লেখা স্বপ্ন গ্রুপ অফ কোম্পানিজ। তুলির মাথা ঘুরতে শুরু করলো। স্বপ্ন গ্রুপ, এটা তো এদেশের সব থেকে বড় এবং বিখ্যাত এগ্রিকালচারাল ব্র্যান্ড। এদের খাঁটি দুধ, ঘি, চাল আর মশলা শুধু দেশে নয় বিদেশেও রপ্তানি হয়। তার বাবা তুষার চৌধুরী আর নীলের বাবা যদি তাদের সমস্ত সম্পত্তি বিক্রিও করে দেন, তবে এই প্রজেক্টের এক কোণার দামও মেটানো সম্ভব নয়। এখানে যে উন্নত প্রযুক্তি আর কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে, তা কোনো সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। তুলি নিজেকে সামলে নিয়ে একটু সামনে এগিয়ে গেল। সে দেখতে চাইল নীল এই বিশাল সাম্রাজ্যে কোথায় কি করছে। সেখানে সাদা কোট পরা বড় বড় অফিসাররা আর বিদেশি কনসালটেন্টরা ঘোরাঘুরি করছে। হঠাৎ তুলি দেখলো নীল সেই শেডের মাঝখান দিয়ে হেঁটে আসছে, কিন্তু তার পরনে সেই পুরনো ধুলোবালি মাখা পাঞ্জাবি নেই। সে এখন একটা দামি ব্লেজার আর ফর্মাল পোশাকে ল্যাপটপ হাতে অত্যন্ত গম্ভীর মুখে কথা বলছে। নীলকে দেখা মাত্রই সেখানকার বড় বড় ম্যানেজার আর অফিসাররা লাইন দিয়ে দাঁড়িয়ে মাথা নত করে স্যালুট জানালো। তাদের চোখে মুখে নীলের প্রতি অগাধ শ্রদ্ধা আর ভয়। তুলি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ভিড় ঠেলে একদম নীলের সামনে গিয়ে দাঁড়ালো। নীল তুলিকে দেখে থমকে দাঁড়ালো, কিন্তু তার চোখে কোনো ভয় বা বিস্ময় ফুটে উঠল না। নীল, আপনি এখানে কি করছেন? এই বিশাল প্রজেক্টে কোটি কোটি টাকার কারবার, এখানে আপনার কি কাজ? আর ওরা আপনাকে কেন এভাবে স্যালুট দিচ্ছে? আপনি কি এখানে চাকরি করেন? আপনি যে এখানে পৌঁছে যাবেন তা আমি আগেই জানতাম তুলি। মেয়েদের সন্দেহ যখন একবার ডালপালা মেলে, তখন তারা পাতাল পর্যন্ত খুঁজে দেখে। আপনি ভাবছিলেন আমি কোনো মেয়ের কাছে গেছি, তাই না? ওসব কথা বাদ দিন নীল, আমাকে সত্যিটা বলুন। এই স্বপ্ন গ্রুপ অফ কোম্পানির সাথে আপনার সম্পর্ক কি? কেন সবাই আপনাকে এইভাবে সম্মান করছে? আপনি কি সত্যি জানতে চান? তবে শুনুন, এই যে মাইলের পর মাইল সাম্রাজ্য দেখছেন, এই যে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান দেখছেন, এই সব কিছুর পেছনে যার মস্তিষ্ক আর যার মালিকানা কাজ করছে, সে আপনার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ টনি, আমি এই স্বপ্ন গ্রুপ অফ কোম্পানির ফাউন্ডার এবং বর্তমান চেয়ারম্যান। এই পুরো সাম্রাজ্যের মালিক আমি। নীলের কথাগুলো যেন বজ্রপাতের মতো তুলির কানে বাজলো। সে বিশ্বাস করতে পারছে না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই বেকার আর বাউন্ডলে মানুষটি দেশের সব থেকে বড় কৃষি উদ্যোক্তা। সে এতক্ষণ যাকে অবহেলা করেছে, ঘৃণা করছে, সে আসলে একজন বিলিনিয়ার। এটা কি করে সম্ভব নীল? আপনি তো বাড়িতে কিছুই করেন না। আপনি তো বলেছিলেন আপনি কৃষিবিদ হতে চান। আপনার বাবা মাও তো জানে আপনি কিছুই করেন না। আপনি কেন এই সত্যিটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছেন? কেন আমাকে এত অপমান সইতে দিলেন? আমি কৃষিবিদই হতে চেয়েছিলাম তুলি, আর আমি সেটাই হয়েছি। কৃষি মানে শুধু লাঙল চালানো নয়, কৃষিকে প্রযুক্তির মাধ্যমে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়াই ছিল আমার স্বপ্ন। আর লুকিয়ে রাখার কারণ, আমি চেয়েছিলাম মানুষ আমাকে আমার কাজের জন্য নয়, আমার হৃদয়ের জন্য ভালোবাসুক। আমি দেখতে চেয়েছিলাম আমার নিজের মানুষগুলো আমাকে সম্পদ ছাড়া কতটা সম্মান দেয়। কিন্তু আমি ভুল ছিলাম। আমার বাবা মা ভাই এমনকি আমার স্ত্রী পর্যন্ত আমাকে শুধু একটা উপাধি দিয়ে বিচার করেছে। আপনাদের কাছে সম্পদের চেয়ে মানুষের দাম অনেক কম। আমি বুঝতে পারিনি নীল। আমি সত্যি অনেক বড় ভুল করেছি। আমি আপনাকে সাধারণ ভেবেছিলাম, কিন্তু আপনি যে একজন এত বড় মানুষ তা আমি স্বপ্নেও ভাবিনি। এখন জানলেন তো? এবার আপনার কি মনে হয়? এখন কি আমি আপনার যোগ্য হয়েছি, নাকি এখনো আমি সেই ছোট লোক আর বাউন্ডলে রয়ে গেছি? আমার এই সাম্রাজ্যের মালিক আমি হতে পারি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমি একলা এবং নিঃস্ব। আপনার আভিজাত্য আর অহংকার আজ এই কোটি কোটি টাকার নিচে চাপা পড়ে গেছে তুলি।
নীলের কণ্ঠে ছিল এক তীব্র হাহাকার আর অভিমান। সে আর কোনো কথা না বলে তার অফিসারদের নিয়ে মিটিং রুমের দিকে চলে গেল। তুলি সেই বিশাল খামারের মাঝখানে একা দাঁড়িয়ে রইল। তার চারপাশের এই কোটি কোটি টাকার ঐশ্বর্য এখন তার কাছে অর্থহীন মনে হচ্ছে। সে বুঝতে পারল সে শুধু একজন মানুষকে হারায়নি, সে একটা বিশাল হৃদয়কে হারিয়েছে। যে নীলকে সে পায়ের নিচে ফিস্ট করতে চেয়েছিল, সেই নীল আজ হিমালয়ের মতো উঁচু হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। তুলির চোখে অঝরে জল পড়তে লাগলো। আজ তার সমস্ত অহংকার আর দম্ভ এই বিশাল সাম্রাজ্যের ধুলোয় মিশে গেছে। নীলের এই ধামাকা তার সত্যতাকে নতুন করে ভাবাতে বাধ্য করলো। সে কি পারবে নীলের ক্ষমা পেতে? প্রজেক্ট এরিয়ায় সে বিশাল গেটের সামনে তুলি পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চারপাশে পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেছে। যে নীলকে সে সারা জীবন অবহেলা করেছে, যাকে বাউন্ডুলে আর অপদার্থ ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সেই নীল আজ দেশের অন্যতম শীর্ষ ধনী এবং সফল কৃষি উদ্যোক্তা। স্বপ্ন গ্রুপ অফ কোম্পানিজ নামটা শুনলে যেখানে মানুষের মাথা নত হয়ে আসে, সেখানে সেই সাম্রাজ্যের একচ্ছত্ব অধিপতি তার স্বামী। তুলি মনে পড়ল তার বাবার সেই কথাগুলো। জহুরির চোখ সোনা চিনতে ভুল করে না। আজ সে বুঝতে পারল কেন তার বাবা নীলকে দেখা মাত্র বিয়ের জন্য রাজি হয়েছিলেন। তার বাবা জানতেন নীলের আসল পরিচয়। তুলি ধীর পায়ে নীলের অফিস কক্ষের দিকে এগিয়ে গেল। কাছের দেওয়ালে ঘেরা শীতাতপ নিয়ন্ত্রিত সেই ঘর। ভেতরে নীল বড় একটা টেবিলের ওপাশে বসে কয়েকটা ফাইলের উপর সই করছে। তার সামনে দাঁড়িয়ে আছে ৩-৪ জন বিদেশি কনসালটেন্ট। তারা ইংরেজিতে খুব গুরুত্ব দিয়ে নীলের সাথে কথা বলছে। নীল অত্যন্ত নিখুঁতভাবে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। তুলি দরজার বাইরে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই নীলকে সে কোনোদিন দেখেনি। তার চোখে মুখে এক রাজকীয় অভিজাত্য আর আত্মবিশ্বাস। আমাদের নেক্সট প্রজেক্টের জন্য যে অটোমেটেড মিল্ক প্রসেসিং ইউনিট আসছে, সেটার কোয়ালিটি কন্ট্রোলে যেন কোনো ত্রুটি না থাকে। আমি চাই সরাসরি খামার থেকে গ্রাহকের হাতে সব থেকে খাঁটি পণ্য পৌঁছাক। আপনারা বাকি কাজগুলো ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে আসতে পারেন। অফিসাররা বেরিয়ে যাওয়ার পর নীল ল্যাপটপটা বন্ধ করে চেয়ারে হেলান দিল। সে জানত তুলি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। নীল কোনো কথা বলল না, শুধু একটা ফাইল খুলে আবার দেখতে লাগলো। তুলি খুব সাবধানে দরজা ঠেলে ভিতরে পা রাখলো। তার পা যেন কাঁপছিল। নীল, আমি কি ভেতরে আসতে পারি? আসতে হবে না তুলি, আপনি তো অলরেডি ভেতরেই আছেন। আমার এই সাধারণ অফিস আপনার খুব একটা পছন্দ হওয়ার কথা নয়। আপনার তো বড় বড় শপিং মল আর লাক্সারি অফিস পছন্দ। এখানে তো শুধু গোবর আর ঘাসের গন্ধ। প্লিজ নীল, এইভাবে কথা বলবেন না। আমি সত্যিই বুঝতে পারিনি। আমি ক্ষমা চাওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি কেন এই সত্যিটা আমাদের থেকে লুকিয়ে রাখলেন? আপনার আব্বু আম্মু যদি জানতো, তবে তারা কি আপনার সাথে এমন ব্যবহার করতো? ঠিক এটাই তো আমি দেখতে চেয়েছিলাম তুলি। সম্পদ আর টাকা থাকলে তো রাস্তার কুকুরকেও মানুষ সালাম দেয়। আমি দেখতে চেয়েছিলাম আমার নিজের রক্ত যখন জানবে আমার পকেটে 1 টাকাও নেই, তখন তারা আমাকে কতটা ভালোবাসে। রেজাল্ট তো আপনি নিজের চোখে দেখেছেন। আমার মা আমাকে ঘৃণা করে, আমার ভাই আমাকে তুচ্ছ ভাবে, আর আমার বাবা আমাকে কুলাঙ্গার বলে। আর আপনি তো আমাকে মানুষই মনে করতেন না। আমি ভুল করেছি নীল। আমি আভিজাত্যের মোহে অন্ধ ছিলাম। আমি আপনার ভেতরের সেই আকাশটা দেখতে পাইনি। আপনি কেন আমাকে একটা সুযোগ দিলেন না আপনাকে চেনার? সুযোগ তো আমি বারবার দিয়েছি তুলি। যখন আপনার প্রজেক্টে সমস্যা হয়েছিল আমি সমাধান করে দিয়েছি। যখন বখাটেরা আপনাকে ঘিরে ধরেছিল আমি প্রাণ বাজি রেখে লড়েছি। কিন্তু আপনি প্রতিবারই আমাকে ছোট করেছেন। আপনি আমার চেহারার দিকে তাকিয়েছেন, কিন্তু আমার কাজের দিকে তাকাননি। আপনি ভেবেছিলেন আমি শুধু বাস্কেটবল খেলতে জানি, কিন্তু আপনি কি জানেন এই স্বপ্ন গ্রুপ আজ যেখানে দাঁড়িয়ে আছে তার পেছনে আমার 10 বছরের অক্লান্ত পরিশ্রম আর একাকিত্ব মিশে আছে। তুলি টেবিলের কাছে গিয়ে নীলের হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু নীল আলতো করে হাতটা সরিয়ে নিল। তার চোখে সেই শীতল চাহনি তুলিকে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছিল। নীল, আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি। সেই রাতে আমি নেশার ঘরে যা করেছি আর সকালে আপনাকে যে কথাগুলো বলেছি, তার জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিন্তু আপনি কি একবারের জন্য আমাকে আপন করে নিতে পারেন না? আমি এই ঐশ্বর্য চাই না নীল, আমি শুধু আপনাকে চাই। সত্যি বলছেন তো? আজ যদি এই প্রজেক্টের মালিক আমি না হতাম, আজ যদি আপনি দেখতেন আমি সত্যি এখানে লেবার হিসেবে কাজ করছি,
তবে কি আপনি এই কথাগুলো বলতেন? তখন কি আপনার ভালোবাসা জাগতো? না তুলি, জাগতো না। আজ আপনি আমার ক্ষমতার প্রেমে পড়েছেন, আমার নয়। না নীল, এটা মিথ্যে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আপনার ওই ব্যক্তিত্ব আমাকে অনেক আগেই টেনেছিল। আমি শুধু স্বীকার করতে ভয় পাচ্ছিলাম। আজ যখন সব সত্যি সামনে এলো, তখন আমার মনে হচ্ছে আমি কত বড় একটা রত্ন হারিয়েছি। রত্ন আমি নই তুলি, রত্ন ছিল আমাদের বিশ্বাস, যেটা আপনি নিজ হাতে ভেঙেছেন। এখন এই প্রজেক্টে আমার অনেক কাজ আছে, আপনি বরং বাড়িতে ফিরে যান। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি আপনাকে পৌঁছে দিতে। নীল ইন্টারকমে কল দিয়ে ড্রাইভারকে ডাকলো। তুলি বুঝতে পারলো নীল তাকে আজ আর কোনো স্থান দেবে না। সে মুখ নিচু করে রুম থেকে বেরিয়ে এলো। বাইরে তখন দুপুরে কড়া রোদ, কিন্তু তুলির মনের ভেতর তখন অমাবস্যার অন্ধকার। সে গাড়িতে ওঠার আগে একবার পিছন ফিরে তাকালো। সে বিশাল ফ্যাক্টরির দিকে, কয়েক হাজার শ্রমিক সেখানে কাজ করছে। সবাই নীলের এক ইশারায় চলে, আর সে নীল আজ তার থেকে যোজন যোজন দূরে। বাড়িতে ফেরার পর তুলি কাউকে কিছু বলল না। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার মা লতিফা বেগম বারবার দরজায় কড়া নাড়ছেন, কিন্তু তুলি কোনো সাড়া দিল না। সে শুধু ভাবছে কিভাবে সে নীলের হারানো বিশ্বাস ফিরিয়ে আনবে। ওদিকে নীলের বাবা আর আদিত্য তখনও জানে না যে নীল কোনো সাম্রাজ্যের অধিপতি। তারা এখনো ভাবছে নীল কোথাও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। বিকেলবেলা তুষার চৌধুরী তুলির ঘরে এলেন। তিনি তুলির বিমর্ষ চেহারা দেখে সবকিছু বুঝতে পারলেন। কি মা, জহুরির সেই সোনাটাকে খুঁজে পেলে, নাকি এখনো মনে হচ্ছে নীল তোমার অযোগ্য? বাবা, আপনি সব জানতেন? আপনি জানতেন নীল স্বপ্ন গ্রুপের মালিক? আমি জানতাম নীল একজন অসাধারণ প্রতিভাবান ছেলে। সে যখন প্রথমবার আমার সাথে ব্যবসায়িক মিটিংয়ে বসেছিল, তখন তার বুদ্ধি আর দূরদর্শিতা দেখে আমি চমকে গিয়েছিলাম। সে আমাকে অনুরোধ করেছিল তার পরিচয় গোপন রাখতে। সে দেখতে চেয়েছিল তার চারপাশের মানুষগুলো আসলে কেমন। নীল অনেক বড় মনের মানুষ মা, তাকে ফিরে পাওয়া সহজ হবে না। তুলি বাবার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। সে বুঝতে পারলো তার লড়াইটা এখন নিজের সাথেই। নীলের অভিমান ভাঙ্গানো আর তার হৃদয়ে আবার জায়গা করে নেওয়া হবে তুলির জীবনের সব থেকে বড় প্রজেক্ট। কিন্তু নীল কি তাকে সুযোগ দেবে, নাকি এই বিশাল সাম্রাজ্যে ফিরে তুলি একদিন হারিয়ে যাবে? রাতের অন্ধকারে একা শুয়ে তুলি শপথ নিল সে নীলকে ফিরিয়ে আনবে। শুরু হলো এক নতুন যুদ্ধের প্রস্তুতি, যেখানে অস্ত্র হবে ভালোবাসা আর ঢাল হবে ধৈর্য। নীলে সেই শীতল চাহনি আর রহস্যময় হাসি যেন পুরো বাড়িতে এক অদ্ভুত মায়া ছড়িয়ে দিল। পরবর্তী দিনগুলোতে কি হতে চলেছে তা কেউ জানে না। এক বিশাল বিস্ফোরণের অপেক্ষায় এখন পুরো বাড়ি। সময় যেন এক অদ্ভুত নিয়মে বয়ে চলে। নীল আর প্রজেক্ট থেকে বাড়িতে ফেরেনি, সে তার ওখানে গেস্ট হাউসে রয়ে গেছে। তুলি প্রতিদিন ফোনে ট্রাই করে, কিন্তু নীল রিসিভ করে না। এর মধ্যে একদিন সারা দেশ জুড়ে এক বিশাল শোরগোল পড়ে গেল। টেলিভিশনের চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ স্কল হতে লাগলো। এশিয়ান এগ্রিকালচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংককের এক রাজকীয় কনভেনশন সেন্টারে। আর সেখানে সেরা কৃষি উদ্যোক্তা এবং আধুনিক প্রযুক্তির উদ্ভাবক হিসাবে মনোনীত হয়েছে বাংলাদেশের এক তরুণ তুর্কি। তবে নামটা তখনও গোপন রাখা হয়েছিল। নীলের বাবা সোফায় বসে নিউজ দেখছিলেন, আদিত্য ল্যাপটপে তার অ্যাসাইনমেন্ট করছিল, আর তুলি আনমনে চায়ের কাপে চামচ নাড়ছিল। হঠাৎ টিভির পর্দায় লাইভ টেলিকাস্ট শুরু হলো। ঝকঝকে আলোয় ঝলমল করছে স্টেজ। বিশ্বের বড় বড় সব কৃষি বিজ্ঞানী আর ব্যবসায়ীরা সেখানে উপস্থিত। সঞ্চালক মাইকে ঘোষণা করলেন, দ্য অ্যাওয়ার্ড ফর দ্য মোস্ট ইনোভেটিভ এগ্রিকালচারাল লিডার গোস টু মিস্টার নিলয় চৌধুরী ফ্রম বাংলাদেশ, দ্য চেয়ারম্যান অফ স্বপ্ন গ্রুপ অফ কোম্পানিজ। নামটা শোনার সাথে সাথে নীলের বাবার হাতের চায়ের কাপটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। আদিত্য ল্যাপটপ থেকে চোখ তুলে হন্তদন্ত হয়ে টিভির সামনে এসে দাঁড়ালো। তুলির বুকটা ধক করে উঠল। পর্দার উপর ভেসে উঠল নীলের হাস্যোজ্জ্বল মুখ। নীল আজ এক দামি ব্ল্যাক স্যুটে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে এক রাজকীয় তেজ। সে ধীর পায়ে স্টেজে উঠে গোল্ডেন ট্রফিটা হাতে নিল। এ কি দেখছি আমি নীল? এটা আমাদের নীল। ও নাকি স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান? স্বপ্ন গ্রুপ তো দেশের সবচেয়ে বড় কোম্পানি। আদিত্য, তুই কি কিছু জানিস? আব্বু, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই তো সারাদিন বাইরে বাইরে ঘুরতো, ও এত বড় কিছু কবে করলো? ওর তো 1 টাকাও থাকার কথা না। ও কি আমাদের সাথে এতদিন অভিনয় করেছে? রান্নাঘর থেকে ছুটে এসে, কি হয়েছে, কিসের চিৎকার করছে তোমরা? আমরা ছেলেটি কি করেছে? ও কি কোনো বিপদে পড়েছে? বিপদ নয়, তোমার ছেলে আজ বিশ্বজয় করেছে। ও আমাদের সবাইকে অন্ধকারে রেখে ওর বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। যাকে আমরা এতদিন কুলাঙ্গার বলেছি, সে আজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নিচ্ছে। ছি,
আমি কি বাবা যে নিজের ছেলেকে চিনতে পারলাম না? টিভিতে নীল তখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, তার প্রতিটি কথা যেন আগুনের স্ফুলিঙ্গ। এই সম্মান আমার একার নয়, এই সম্মান আমার দেশের সেই সব কৃষকের যারা তপ্ত রোদে পুড়ে আমাদের মুখে অন্ন যোগায়। আমি শুধু চেষ্টা করেছি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কৃষিকে সহজ করতে। আইওটি, ড্রোন প্রযুক্তি আর অটোমেটেড ফার্মিংয়ের মাধ্যমে আমরা এখন শূন্য থেকে শিখরে পৌঁছেছি। প্রযুক্তির সম্প্রসারণই পারে এক দেশের অর্থনীতি বদলে দিতে। আমি আমার এই অর্জন উৎসর্গ করছি সেই সব মানুষকে যারা আমাকে বিশ্বাস না করলেও আমাকে লড়তে শিখিয়েছে। নীলের কথাগুলো শুনে নীলের বাবার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল নীল তাকে পরোক্ষভাবে কথা শুনিয়ে দিল। আদিত্য মাথা নিচু করে বসে রইল। তার মনে পড়ে গেল ভাইয়াকে সে কতভাবে ইনসাল্ট করেছে। তুলি টিভির পর্দার দিকে তাকিয়ে রইল অপলক। তার মনে হলো নীল আজ মেঘের উপর দাঁড়িয়ে আছে আর সে মাটির নিচে। লতিফা বেগম আর তুষার চৌধুরী সেখানে এসে উপস্থিত হলেন। তুষার চৌধুরীর মুখে তখন এক বিজয়ী হাসি। কি বন্ধু, এবার তো বিশ্বাস হলো আমি কেন নীলকে আমার মেয়ের জন্য পছন্দ করেছিলাম। ও বাউন্ডারি ছিল না, ও ছিল তার স্বপ্নের পেছনে ধাবমান এক সিংহ। ও যখন একা একা গ্রামে ঘুরে বেড়াতো তখন সে মাটি পরীক্ষা করত, সে কৃষকদের সমস্যাগুলো শুনতো, আর তোমরা তাকে ভাবতে বেকার। তুষার, আমি লজ্জিত। আমি ওর কোনো খবর রাখিনি। ও এত বড় একটা প্রজেক্টের অংশ, এত বড় ইনভেস্টমেন্ট সবকিছু কিভাবে করলো একা হাতে? ও কি আমাদের পরিবারের অংশ ছিল না? কেন আমাদেরকে কোনো কিছু জানালো না? কারণ তোমরা ওকে সুযোগ দাওনি। তোমরা শুধু টাকার অঙ্কে মানুষকে বিচার করেছ। নীল চেয়েছিল আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ঘটিয়ে প্রমাণ করতে যে কৃষি আগামীর ভবিষ্যৎ। আজও সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে। তুলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। সে নিজের রুমে চলে গেল। তার মনে হচ্ছিল নীল এই অ্যাওয়ার্ডটা শুধু কৃষিকাজের জন্য পায়নি, বরং সে তাদের সবার অহংকার জন্য করার জন্য পেয়েছে। নীল এখন আর শুধু তার স্বামী নয়, সে এখন সারা দেশের গর্ব। তুলি ফোনের গ্যালারি বের করে নীলের সেই পুরনো একটা ছবি দেখতে লাগলো, যেখানে নীল সাধারণ পাঞ্জাবি পরে ধান ক্ষেতের আড়ালে দাঁড়িয়ে আছে। তুলির মনে হলো সেই সাধারণ নীলটাই যেন অনেক বেশি আপন ছিল। পরের দিন নীল যখন দেশে ফিরল, বিমানবন্দরে হাজার হাজার মানুষ তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত, কিন্তু নীল সোজা প্রজেক্টরে চলে গেল। বাড়িতে এলো না। নীলের বাবা বারবার ফোন করছেন, কিন্তু নীল ফোন তুলছে না। আদিত্য সাহস করে প্রজেক্টে গিয়েছিল দেখা করতে, কিন্তু সিকিউরিটি তাকে ভেতরে ঢুকতে দেয়নি। স্যারের কড়া নির্দেশ, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করবেন না। এই কথা শুনে আদিত্য মাথা নিচু করে ফিরে এলো। বাড়ির আবহাওয়া এখন পুরোপুরি বদলে গেছে। নীলের মা দিনরাত কানাকাটি করছেন নীলের জন্য। নীলের বাবা অপরাধ বোধে ভুগছেন, আর তুলি সে নিজেকে তৈরি করছে। সে জানে নীলকে ফিরে পেতে হলে তাকে আগে নীলের যোগ্য হতে হবে। সে নীলের প্রজেক্টরের সব ফাইল আর টেকনোলজি নিয়ে স্টাডি করা শুরু করলো। সে আর বড় লোকের আদরে মেয়ে হয়ে থাকতে চায় না, সে হতে চায় নীলের যোগ্য জীবন সঙ্গিনী। কিন্তু নীল কি তার এই পরিবর্তনকে গ্রহণ করবে, নাকি এই ইন্টারন্যাশনাল সাকসেস তাকে চিরতরের জন্য এই পরিবার থেকে দূরে সরিয়ে দেবে? দীর্ঘ 6টি মাস কেটে গেছে। এই 6 মাসে নীল আর বাড়ির চৌকাট মারায়নি। সে গবেষণা আর প্রজেক্ট নিয়ে এতটাই মগ্ন ছিল যে বাইরের পৃথিবীর সাথে তার সব যোগাযোগ যেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ওদিকে নীলের বাড়িতে তখন 24 ঘন্টা অপরাধ বোধের বিষণ্ণতা কাজ করে। নীলের বাবা প্রতিদিন ড্রয়িং রুমে বসে নীলের পুরনো ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। আদিত্য এখন আর বন্ধুদের সাথে আড্ডা দেয় না। সে সারাক্ষণ ভাইয়ের অভাব বোধ করে। কিন্তু সব থেকে করুণ দশা হয়েছে তুলি। সেই চঞ্চল জেদি আর আভিজাত্যে ভরা মেয়েটা এখন এক জীবন্ত লাশ। তার চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে, শরীরটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। সে সারাদিন জানালার পাশে বসে নীলের নাম বিড়বিড় করে। বাড়ির সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তুলি এখন এক গভীর নীরবতার অতলে তলিয়ে গেছে। হঠাৎ একদিন বিকেলে কোনো ঘোষণা ছাড়াই নীলের গাড়িটা বাড়ির সামনে এসে থামলো। নীল গাড়ি থেকে নামতে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে ছুটে এলো। নীলের মা কান্নায় ভেঙে পড়লেন। বাবা অপরাধীর চোখে তাকিয়ে রইলেন। নীল সবার দিকে তাকিয়ে এক টুকরো শান্ত হাসি দিল। আপনারা সবাই এভাবে পাগল হয়ে যাচ্ছেন কেন? আমি তো আপনাদের উপর রাগ করে থাকিনি। আমার একটা বিশেষ রিসার্চের কাজ ছিল। সেই আধুনিক কৃষি প্রযুক্তির ডাটা অ্যানালাইসিসের জন্য আমাকে একদম আইসোলেশনে থাকতে হয়েছে। কাজ শেষ হলো, তাই ফিরে এলাম। বাড়িতে এখন সব কিছু ঠিক আছে তো? আমাদের মাফ করে দে বাবা, আমরা তোকে চিনতে পারিনি। তুই ফিরে এসেছিস, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া।
ওসব পুরনো কথা থাক আব্বু, এখন তো আমি এসেছি, সবাই শান্ত হন। আচ্ছা, তুলি কোথায়? ওকে তো দেখছি না। তুলির ঘরের খবর যাওয়ার সাথে সাথে তার বুকটা ধক করে উঠল, কিন্তু সে নিচে নেমে এলো না। তার মনের ভেতর এই 6 মাসের অভিমান আজ পাহাড় সমান উঁচু হয়ে দাঁড়িয়েছে। সে জানে নীল তাকে অবহেলা করেনি, কিন্তু তার এই দীর্ঘ অনুপস্থিত তুলিকে তিলে তিলে মেরে ফেলেছে। তুলি বাড়ি থেকে বেরিয়ে সোজা গ্রামের শেষ মাথায় সেই শান্ত নদীর পাড়ে গিয়ে বসলো। বিকেলে পড়ন্ত রোদ নদীর পানিতে চিকচিক করছে। তুলি একা একটা বেঞ্চে বসে এক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর তার পাশে এসে কেউ বসলো। ঘ্রাণেই তুলি বুঝতে পারলো এটা নীল, কিন্তু সে ঘাড় ঘুরিয়ে তাকালো না। নদীর পাড়ে একলা বসে কি ভাবা হচ্ছে? আমি এসেছি অথচ তুমি একবার দেখা পর্যন্ত করলে না। বাড়ির সবাই কত খুশি, আর তুমি এখানে অভিমানে মুখ ফুলিয়ে বসে আছো। আসার কি খুব দরকার ছিল? আপনি তো আপনার সাকসেস নিয়ে, আপনার রিসার্চ নিয়ে বেশ ভালোই ছিলেন। এই বাউন্ডুলে মেয়ের কথা তো আপনার মনে থাকার কথা নয়। বাউন্ডলে কে তা তো এখন সারা বিশ্ব জানে, কিন্তু তোমার এই দশা কেন তুলি? তুমি এত শুকিয়ে গেছো কেন? চোখের নিচে ওসব কি? তুমি কি নিজের যত্ন নাও না? নীল কথা বলতে বলতে তুলির আরো একটু কাছে সরে এলো। সে নিবিড়ভাবে তুলিকে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ নীলের চোখ স্থির হয়ে গেল তুলির পেটের দিকে। তুলির পরনে ঢিলে ঢালা একটা কামিজ থাকলো। নীলের তীক্ষ্ণ দৃষ্টি এলো না যে তুলি মা হতে চলেছে। নীল এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। তুলি, এ কি দেখছি আমি? তুমি প্রেগনেন্ট? কবে থেকে? তুমি আমাকে একবারও জানাওনি কেন? এত বড় একটা খবর আমি অন্যভাবে জানতে হলো। জানাবো কেন? আপনার সাকসেসের ভিড়ে আমার আর আমার সন্তানের কি কোনো জায়গা আছে? আপনি তো আপনার সাম্রাজ্য নিয়ে ব্যস্ত। আপনাকে জানানোর কোনো প্রয়োজন আমি বোধ করিনি। আমি আমার জীবন গুছিয়ে নিয়েছি নীল। আপনি এখন মুক্ত। এই সন্তান শুধু আমার, আপনার নয়। কি বললে? আর একবার বলো। এই সন্তান আমার নয়? তুলি, আমি তোমার মতো গাধা নই যে হুট করে মানুষকে ভুল বুঝবো। আমি জানি এই সন্তান আমার রক্ত। আমার সন্তানকে তুমি আমার থেকে কেড়ে নিতে চাইছো? তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না? নীল হঠাৎ করে তুলির গলাটা হালকা চাপে ধরল, তবে তাতে ব্যথা দেওয়ার চেয়ে অধিকার বোধ বেশি ছিল। সে তুলির খুব কাছে মুখ নিয়ে এলো। রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠেছে। শোনো তুলি, দুনিয়াতে আমি অনেক অবহেলা, অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আমার সন্তানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমি করব না। এটা আমার মানে আমারই। তুমি আমার সন্তানকে আমার থেকে আলাদা করার স্বপ্ন দেখছো কোন সাহসে? এতদিন কোথায় ছিল এই বাবার অধিকার? যখন আমি একা একা প্রতিটা রাত কেঁদেছি, যখন এই সন্তানের অস্তিত্ব আমি প্রথম অনুভব করেছি, তখন আপনি কোথায় ছিলেন মিস্টার সাকসেসফুল চেয়ারম্যান? এখন বাবা হতে এসেছেন। এই সন্তানের উপর আপনার কোনো হক নেই। ও শুধুই আমার। একদম চুপ। আমি রিসার্চে ছিলাম, তার মানে এই নয় যে আমি তোমাদের ভুলে গেছি। আমি জানতাম না তুমি কনসিভ করেছো। যদি জানতাম তবে পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার থেকে দূরে রাখতে পারতো না। তুমি যদি এখন জেদ ধরে এই সন্তানকে আমার থেকে দূরে সরাতে চাও, তবে মনে রেখো তোমাকেও আমি ছেড়ে দেব না। তোমাকেও আমি শেষ করে ফেলবো, কিন্তু আমার রক্তকে আমি 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করব না। ও আমার অধিকার, আমার অস্তিত্বের অংশ। অধিকার দেখাবেন না নীল। আপনিই তো বলেছিলেন পরিস্থিতি ঠান্ডা হলে আমাকে মুক্ত করে দিবেন। এখন কেন আঁকড়ে ধরেছেন? আমি আপনার কোনো শাসন মানব না। তখন পরিস্থিতি আলাদা ছিল তুলি, তখন আমাদের মাঝে বিশ্বাস ছিল না, কিন্তু এখন আমাদের মাঝে এই ছোট্ট প্রাণটা আছে। ওকে সাক্ষী রেখে বলছি, তুমি যদি পালানোর চেষ্টা করো তবে আমি পুরো পৃথিবী উল্টে দেব। তুমি আমার স্ত্রী আর ও আমার সন্তান, ব্যাস এটাই শেষ কথা। তোমার এই অভিমান আমি ভালোবাসায় ধুয়ে দেব, কিন্তু খবরদার আমার সন্তানের মা হওয়ার নাটক করে আমাকে দূরে সরাবে না। আপনি অনেক বদলে গেছেন নীল। আপনার এই জেদ আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। ভয় পাওয়া ভালো তুলি, কারণ এই নীল তার ভালোবাসার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। অনেক হয়েছে এই লুকোচুরি, এখন সোজা বাড়িতে চলবে। আমি নিজে তোমার সব যত্ন নেব। আর হ্যাঁ, এই সন্তানকে নিয়ে যদি আর একবার বলো যে ও আমার না, তবে কপালে দুঃখ আছে তোমার।
নীল তুলির হাতটা শক্ত করে চেপে ধরল। তুলি রাগ করার চেষ্টা করলো, নীলে সেই শাসনে মেশানো ভালোবাসার কাছে সে হার মানল। তার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নীল আলতো করে তুলির চোখের পানি মুছিয়ে দিল। নদীর পাড়ে সে বিকেলে শুরু হলো এক ঝগড়া আর ভালোবাসার মেলবন্ধন। নীল আর তুলি এখন শুধু স্বামী স্ত্রী নয়, তারা এক আগামীর অপেক্ষায় থাকা বাবা মা। নীলে সেই কঠোর অধিকার বোধের আড়ালে লুকিয়ে থাকা গভীর ভালোবাসা তুলি আজ অনুভব করতে পারল। নদীর পানি বয়ে যাচ্ছে আর তাদের জীবনের নতুন মোড় যেন এক সুন্দর সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। 1 মাস নয়, 6 মাস নয়, এখন থেকে তারা প্রতিটি মুহূর্তে একসাথে থাকবে। নদীর পাড়ে সেই তপ্ত বিকেলের বাদানুবাদ আর অধিকারের লড়াই শেষ পর্যন্ত ভালোবাসার কাছে নতি স্বীকার করলো। নীল আর তুলি যখন হাত ধরে বাড়িতে ফিরল, তখন বাড়ির পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল। নীলের মা দরজায় দাঁড়িয়েছিলেন। যখন দেখলেন তার ছেলে আর ছেলের বউ দীর্ঘ 6 মাস পর একসঙ্গে হাসি মুখে ফিরছে, তখন তার চোখের পানি আর বাদ মানল না। তিনি দ্রুত এগিয়ে এসে তুলিকে জড়িয়ে ধরলেন। বাবারে, আমাকে মাফ করে দিস রে। আমি তোকে কত কথা শুনিয়েছি, তোকে অবহেলাও করেছি, কিন্তু তুই যে আমাদের বংশের প্রদীপ পেটে নিয়ে এভাবে তিলে তিলে জ্বলছিলি, আর তা আমি কিছুতেই বুঝতে পারিনি। নীল, তুই আর কোনো দিন আমার কোল খালি করে যাবি না, বল বাবা। আম্মা, অনেক তো হলো, এখন সব চোখের পানি মুছে ফেলুন। আমি কথা দিচ্ছি, আপনাদের ছেড়ে আমি আর কোথাও যাচ্ছি না। আমার সাম্রাজ্য এখন এই বাড়িতেই। আর তুলি, ও শুধু আমার স্ত্রী নয়, ও এখন এই বাড়ির সব থেকে বড় আমানত। ড্রয়িং রুমে তখন এক উৎসবের আমেজ। নীলের বাবা তুষার চৌধুরীকে জড়িয়ে ধরে হাসছেন। আদিত্য ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে। তার চোখে আজ অগাধ শ্রদ্ধা। সে বুঝতে পেরেছে তার ভাইয়া কোনো সাধারণ মানুষ নয়, সে এক নীরব যোদ্ধা। নীল সবার সামনে ঘোষণা করলো সে আগামী মাসে তারা প্রজেক্টের পাশে একটা বড় হাসপাতাল এবং স্কুল উদ্বোধন করবে, যা এই এলাকার সাধারণ মানুষের জন্য একদম ফ্রি থাকবে। নীল, তুই আজ আমাকে ধন্য করেছিস। আমি ভেবেছিলাম তুই শুধু টাকার পেছনে ছুটছিস, কিন্তু তুই তো মানুষের সেবা করার জন্য এত বড় কিছু করছিস। আমার গর্ব হচ্ছে যে আমি তোর বাবা। আব্বু, সম্মান আর টাকা মানুষের আসে আর যায়, কিন্তু মানুষের ভালোবাসার দোয়া সারা জীবন থেকে যায়। আমি চেয়েছি কৃষকদের ভাগ্য বদলাতে, আর আজ আমি সফল। কয়েক মাস পর চৌধুরী বাড়িতে আজ আনন্দের কোনো সীমা নেই। পুরো বাড়ি আলোকসজ্জে ঝলমল করছে। আজ তুলি আর নীলের কোল আলো করে এসেছে এক ফুটফুটে রাজপুত্র। ছোট্ট নীলকে কোলে নিয়ে নীল যখন বারান্দায় এসে দাঁড়ালো, তখন জ্যোৎস্নার আলোয় তার মুখটা দেবদূতের মতো লাগছিল। তুলি পেছন থেকে এসে নীলের কাঁধে মাথা রাখলো। না নীল, আপনি কি এখনো আমাকে সেই মাতাল রাতের কথা মনে করিয়ে দিবেন, নাকি এই ছোট্ট নীলকে দেখে সব ভুলে যাবেন? ওসব তো ইতিহাস তুলি। সত্যি বলতে, সেই রাতটা না থাকলে আজ আমি এই পূর্ণতা পেতাম না। তোমার ওই অবাধ্য জেদ আর পাগলামি আমাকে আজ তোমার করে রেখেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি তুলি। আমিও আপনাকে অনেক ভালোবাসি নীল। আমার এই জেদি মনের সবটুকু জুড়ে শুধু আপনি আর আমাদের এই ভালোবাসা। আমি ধন্য যে আমি আপনার অর্ধাঙ্গিনী হতে পেরেছি। নীল তুলিকে এক হাতে জড়িয়ে ধরলো আর অন্য হাতে তার ছেলেকে আগলে ধরলো। আকাশের ওই চাঁদটা আজ যেন তাদের ভালোবাসার সব অন্ধকার মুছে দিয়ে এক নতুন ভোরের বার্তা দিচ্ছে। যে নীলকে একসময় সবাই অবহেলা করেছিল, সেই নীল আজ সবার মধ্যমণি। আর যে তুলি আভিজাত্যের মোহে অন্ধ ছিল, সে আজ এক আদর্শ মা আর গৃহিণী। তাদের ওই ভালোবাসার গল্প আজ এক পূর্ণতা পেল। চৌধুরী বাড়িতে এখন শুধু হাসির শব্দ আর সুখের গান। শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে ঘৃণা নয়, শুধু ভালোবাসার জয়গান।